যেন তোর এক হয়ে গেছে মনে হতো টেস্টের মতো, তাই তো? 5 নাম্বার বেড়ে যায়। মাধ্যমিকের নাম্বার নিয়ে সত্যি কিছু না। হ্যাঁ, তুই যদি ওই কি বলিস রিভিউ করতে পারিস, যদি পোস্ট অফিসে একটা চাকরি আছে মাধ্যমিকের নাম্বার, পোস্ট অফিসের কত জানো, এখন মানে 13,000 টাকা বেতন, চাকরি আছে পোস্টাল ডিপার্টমেন্টে, যেটা মাধ্যমিক কোনো পরীক্ষাই হয় না, মাধ্যমিকের নাম্বারেই হয়। আমাদের সময় ছিল 7,000 টাকা বেতন, তখন কমে মানে আমি তো পেয়ে গেছিলাম, তাও ছেড়ে দিয়েছিলাম, সেই হোক ঠিক আছে। এখানে অ্যাপ্লাই করেছিলাম, হয়ে গেছিল। হ্যাঁ, করোনার পর থেকে আমরা আর অ্যাপ্লাই করলে হবে না, আর করোনা বলে তো সবাইকে ফুল নাম্বার দিয়ে দিয়েছে। করোনা বলে ছেলেপুলে গুলো যতক্ষণ না বিদায় হচ্ছে, ওদের তো সবাই 699, বাগানটাতে তো কত ছিল, 643, বাগানটাতে তো হচ্ছে 700 দিয়ে দিয়েছিল করোনা হলে। তারপরে আবার বোর্ড থেকে বলে বাড়িয়েছে 700 দেওয়া যাবে না, ঠিক আছে, তখন আবার 699 করেছে। মানে যেখানে করোনায় পরীক্ষা হয়নি, স্কুলে নাম্বার চাইলো না, সব স্কুল তো আমাদের ওখানে একজন এইচে, তার মেয়ে মিডিয়ামও নয়, মানে খুব ফাঁকি বাজি, তাকে মাধ্যমিকে ওই 699 দিয়ে পোস্ট অফিসে চাকরি পাইয়ে দিয়েছে। সে এইচএসে গিয়ে পেয়েছিল কত 284, মাধ্যমিকে পেয়েছে 699, দিয়ে তাকে ওই পোস্ট অফিসের চাকরিতে ঢুকে দিয়েছে। খারাপ নয়, 5-6 বছর পর প্রমোশন পেয়ে যাবে। না, আমাদের একটা বন্ধু একই জিনিস করেছে, আমরা তখন জয়েন করিনি। এবার হ্যাঁ, তার সুবিধা ছিল, সে কলেজে পড়তো, প্যারালি জবও করতো, তার গ্রামের একজন লোক হচ্ছে তার হয়ে সব কাজকর্ম করে দিত, তাকে 3,000 টাকা দিত, ও 4,000 টাকা দিত, সই ফই করার থাকলে ওই খালি গিয়ে করে দিয়ে আসতো। মানে ওর গ্রামের লোক মেনে নিয়েছিল, সব জায়গাতে এরকম মানবে না। ও সেই প্যারালি এখানে পড়েছে, যাদবপুর থেকে এমএসসি করেছে, সবকিছু কমপ্লিট করেছে, ওর চাকরিও কন্টিনিউ। তারপরে 5-6 বছর ওদিকে এমএসসি কমপ্লিট, তারপরে প্রমোশন নিয়ে হেড অফিস জয়েন করে নিয়েছে। আচ্ছা, নিউটনের গতিসূত্র হেডিং কর, একদম শুরু হয়নি তো? 9-এ কি নিউটন পড়েছে একটু দেখা যাক। আচ্ছা, ভেক্টর কোশ্চেনটা নিয়ে এসেছিস, বলে দিচ্ছি। শুরু হয়ে গেল নিউটনটা, আর বহুদিন প্রজেক্টে শেষ হয়ে যায়, শুরু হয়নি কিছু। আর আজকে তো এমনি অনেকে মনের দুঃখে টুকতে আসেনি, পরের দিন থেকে নাকি আসবে, আর দুঃখ ভুলতে পারছে না, ঠিক আছে থাক। আচ্ছা, এখন নিউটনের গতিসূত্রে যদি প্রথমেই আসি, আগে বলতো এই যে বলের ধারণা প্রথম কে দিয়েছিল? আমাদের ক্লাস 9-এ পড়ে এসেছি, বলের ধারণা প্রথম কে দিয়েছিল, কি জানা আছে? কে দিয়েছিল? নিউটন যদি হতো তাহলে তো জিজ্ঞেস করতাম। এবার এইটুকু বলতে পারবি, আমি আশা রাখবো যে হ্যাঁ নিউটন, তাই না? যদি উত্তরটা নিউটন হতো তাহলে এইটুকু বিশ্বাস করে আমি জিজ্ঞেস করতাম। নিউটনের আগেও বলের ধারণা দিয়েছিল অন্য একটা, হয়তো ধারণাটা ভুল ছিল। বলের ধারণা প্রথম দিয়েছিল অ্যারিস্টটল, মনে রাখবে। প্রথম বল সম্পর্কে ধারণা দিয়েছিল অ্যারিস্টটল। আচ্ছা, সিম্পলি একটু দেখাই ব্যাপারটা, তুই বুঝতে পারবি। তোর ইংলিশে অসুবিধা, তোকে ইংলিশই পড়াবো, কিছু করার নেই। ইংলিশে কত পেয়েছিস? 91, অনেক নাম্বার পেয়ে গেছে, ঠিক আছে। তাহলে বলেছে এ কনস্ট্যান্ট, অ্যারিস্টটল কি বলেছিল দেখ, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল
A constant continuous force is required to keep a body in uniform motion. একটা বস্তুকে সুষম গতিতে রাখার জন্য একটি ধ্রুবক বলের প্রয়োজন। কথাটা কি ঠিক ছিল? সুষম গতি কি করে হবে? মানে আমি যদি বল প্রয়োগ করি সে তো ত্বরণ গতিশীল হবে না। হ্যাঁ, কিছুটা ঠিক ছিল, কোন একটা স্পেশাল কেসে বলে ফেলেছে। তুই ভেবে দেখ, তুই হয়তো সাইকেল নিয়ে যাচ্ছিস, তো ঘর্ষণ বল অ্যাপ্লাই হচ্ছে, তাহলে তুই তোর গতিকে সুষম রাখার জন্য প্যাডেল করে যাচ্ছিস। তাহলে মানে অ্যারিস্টটল ধারণা দিয়েছিল, কোন একটা স্পেশালাইজ ধারণা দিয়ে ফেলেছিল। কেউ বলেছিল কথাটা খুব একটা ভুল নয়, আবার পুরোটাও ঠিক না, মানে এটা তো বল হতে পারে না। এখান থেকে বল সম্পর্কে আমরা কিছুই হ্যাঁ মানে বলতে হবে অ্যারিস্টটলের সময় তখন কি ছিল, অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট কেউ ছিল না, অ্যারিস্টটলকে কি বলা হতো, দার্শনিক। তখনই ভালো লাগবে ফিজিক্স যখন ফিজিক্সের গল্পগুলো ক্লিয়ার করবি। দার্শনিক আর বিজ্ঞানীর মধ্যে পার্থক্য জানিস? আগেকার দিনে মানুষ কি করতো, দেখে দেখে বলে দিত যে এই হচ্ছে, দেখেই বলতো কি, এই সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে সূর্য পূর্ব থেকে পশ্চিম হয়ে যাচ্ছে, তারা কি বলছে, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। জিনিসগুলো কিভাবে এসেছিল, চোখে যা দেখেছে সেটাই বলতো, তাদেরকে বলা হতো দার্শনিক। পরবর্তীকালে এই দার্শনিকরাই সায়েন্টিস্ট হয়ে ওঠে, তখন তাদেরকে বলা হতো বিজ্ঞানী। তাহলে অ্যারিস্টটল কিন্তু কি ছিল, একটা দার্শনিক ছিল। তো বেসিক্যালি ও ওই জায়গায় দেখেছে কি, ওই আশেপাশে যা দেখেছে সেখান থেকেও ব্যাখ্যা করেছে যে কোনো বস্তুর সুষম গতি বজায় রাখার জন্য একটা বলের প্রয়োজন হয়। পরবর্তীকালে দেখা গেল যে কথাটা খুব একটা ঠিকঠাক বলেনি, তো তারপরে আমাদের কি আসবে, অবশ্যই নিউটন আসবে। নিউটন আসা মানে ক্লাস 9-এ আমরা অনেক কিছু পড়েছি, কি পড়েছি একটু দেখতে হবে। তাহলে প্রথম হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। ফার্স্ট হেডিং কর, নিউটনের প্রথম গতিসূত্র। কি বলতে পারবি, শ্রেয়া বল, প্রথম গতি যা জানিস সেটাই বল। অচল বস্তু, যেটা জানিস বল। আরে এখানে জিজ্ঞেস করলে 50% পরিষ্কার করে বলতে পারবে না, তোর ভয় তুই যেটা জানিস সেটা বল। যেটা মনে হচ্ছে ফিজিক্স আলোচনায় অংশগ্রহণ করলে তবেই ভালো লাগবে, নাহলে কিছু লাভ নেই। আমি বলে দিলাম, তুইও লিখে নিলে, আবার দুদিন পর ভুলে গেলি। কি ছিল প্রথম গতিসূত্র? স্থির বস্তু স্থির থাকবে না, কোন একটা ওয়ার্ড মিস হলেই প্রথম গতিসূত্র শূন্য পেয়ে যাবে। হ্যাঁ, বাইরের থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সরল রেখা বরাবর সমবেগে গতিশীল হবে বা সমদ্রুতি নিয়ে গতিশীল। ওকে, এই ছিল প্রথম গতিসূত্র। ভালো কথা। এবার যদি আমি বলি প্রথম গতিসূত্রের গাণিতিক রূপ কি, ত্বরণ শূন্য। একদম প্রথম গতিসূত্রে দেখ, এই কথাটাই কিন্তু বলেছে, কি এত বড় লাইনটা বললি এর মধ্যে ছিল এইটুকু কথা, বাইরের থেকে বল প্রযুক্ত না হলে মানে কি, ত্বরণ শূন্য। বাইরের থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু সরল রেখা বরাবর সমবেগে গতিশীল।
হয়েছে। এবার আসি প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি জানতে পেরেছিলাম। প্রথম গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি, একটা কোশ্চেন আসতো না যে বলের ধারণা কোথা থেকে পাই আর বলের সংজ্ঞা কোথা থেকে পাই। তাহলে প্রথম গতিসূত্র থেকে কি জানতে পারি, বলের সংজ্ঞা কোনটা বল, এই বলছিস সংজ্ঞা, এই বলছিস ধারণা। প্রথম কথা হচ্ছে প্রথম গতিসূত্র থেকে আমরা চারটের ধারণা পাই, তাই তো। প্রথম গতিসূত্র থেকে আমরা চারটের ধারণা পাই। তাহলে জাড্য কাকে বলে, একটা ওয়ার্ডে, একটা বাক্যে জাড্য বলে, একটা বাক্য বলা ভুল, একটা শব্দে একটা ওয়ার্ড বল যেটা জাড্যকে ডিফাইন করে। সত্যব্রত, হ্যাঁ, তিনটে ওয়ার্ড বলে দিবি, দুটো বেগের পরিবর্তন, বেগের পরিবর্তনকে জাড্য বলে। হ্যাঁ, আচ্ছা একটা ওয়ার্ড ছেড়ে দে, এমনি বল জাড্য কাকে বলে। জাড্যের সংজ্ঞা কি ছিল বল। এই জাড্যের সংজ্ঞা এই জন্যই মনে নেই, জাড্যের মানেই বুঝিস। জাড্য মানে আগে বুঝতে হবে, জাড্য মানে ভর, আগে বল। পরিষ্কার কথা, যার ভর বেশি তাকে বেশি বল প্রয়োগ করতে হবে, যার ভর কম তাকে কম বল প্রয়োগ করতে হবে। এই জন্যই দেখবি মানে তখন শুধু ডেফিনেশন পড়ে গেছি, স্থিতিজাড্য গতিজাড্য। স্থিতিজাড্য কি ছিল না, স্থির বস্তু ছিল কারণ স্থির থাকতে চায়, তাহলে যখন এটাকে বল প্রয়োগ করিস সে বাধা দেয়। তার মানে কি, জাড্য মানে তো ভর, তাহলে জাড্য মানেই কোনো বস্তুর ভরকে বোঝায়। সিম্পল এইটুকু অন্তত লিখে রাখবি যে জাড্য মানে ভর, এটুকু যেন জানা থাকে। ওকে, এবার জাড্য কয় প্রকার ছিল। ভট্টাচার্য ব্রাদার্সের বই কে কে পড়েছিস, ভট্টাচার্য ব্রাদার্সের বই কার কার কাছে ছিল, ম্যাক্সিমাম জন ওটাই পড়ে, যেটুকু আমার জানা। কি দেবরাজ রেজাল্ট কি হয়েছে, ভালো হয়েছে, বেশি ভালো হয়নি? এদিকটা বললাম দরজাটা কারো করে বলছিস কেন, দিয়ে ফাঁকা আছে, দিয়ে ওরা বলছে মেয়ে দেখবি নাকি নাকি। হ্যাঁ, ভালো হোক খারাপ হোক এবার তো পড়তে হবে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। মানে একটা জিনিস মনে রাখবি, এটা বাস্তব কথা, এই 11-12 ঠিক করে দেবে যদি 4 চাকা চাপবি না 2 চাকা চাপবি। বাস্তব কথা, বাস্তব বলা ভালো। মানে এখানেই ঠিক করে দেবে তুই কোন লাইনে যাবি, মাসে কত টাকা কামাবি, পরিষ্কার কথা। কারণ এখান থেকেই লাইন গুলো আলাদা হবে, তাই না। মানে এখান থেকে ঠিক হয়ে যাবে যে তুই সিভিক পুলিশ হচ্ছিস, কোনো বড় একটা ধর আইপিএস টাইপিএস হচ্ছিস, তাহলে কোন দিকে যাওয়ার ইচ্ছে আছে, কি করার ইচ্ছে আছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করতে পড়তে হবে তো, তাহলে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তো ভালো করে করতে হবে, করছিস তো, আর ফাঁকি মারিস না। ইঞ্জিনিয়ারিং এও তাই, মানে যদি তুই ভালো প্লেসমেন্ট পাস তাহলে এত টাকা পাবি তুই গুনতে পারবি না। আর যদি, সিম্পল কথা, আর যদি প্লেসমেন্ট এমনি হয়, তুই দেখবি এই যে কলকাতায় যারা যাচ্ছে ইঞ্জিনিয়ার, তোকে বলি সকালবেলা দেখবি একদম স্টুডেন্ট ফুটেড হয়ে যেমন যাবে তোর দেখে মনে হবে বিশাল ব্যাপার, ওরা সব 15 থেকে 20 হাজার টাকা মাইনে পায়, ঠিক আছে, কিন্তু ওদের ওইভাবেই থাকতে হয়। মানে ওদের মাসে সে 2 হাজার টাকাও যাবে না, আমার প্রচুর বন্ধু আছে তো আমি জানি, 2 হাজার টাকা সেভিংস হয় না, চতুর্দিকে ধার করে বেড়াতে হয়, কিন্তু ওদেরকে ওই লাইফস্টাইল ক্যারি করতে হয়, কিছু করার নেই। কারণ কর্পোরেট ওয়ার্ল্ডে তুই এমনি যেতে পারবি না ছুটি করে, তোকে স্টুডেন্ট বুটেড হয়ে যেতে হবে।
এটাকে পড়। আর যদি ভালো জায়গায় যেতে পারিস এরকম আছে। আমার পরিচিত লোক যে কোলাঘাট থেকে পাস করেছিল, স্যালারি তখন পেতো 30,000 টাকায় জয়েন করেছিল। এখন হ্যাঁ মোটামুটি 13-14 বছর প্রায় সার্ভিস হয়ে গেছে। এই রিসেন্ট ব্যাঙ্গালোরে শিফট করেছে 70 লাখের প্যাকেজ, বছরে 70 লাখ, বুঝতে পেরেছিস? গুনতে পারবি না টাকা, আগেই বলছি না। তার পড়াশোনা ঠিকঠাক করে করলে টাকা গুনতে পারবি না। এই যাদবপুর বা আইআইটি ফাইআইটি এগুলো থেকে যারা প্যাকেজ পাচ্ছে কি 1 কোটি টাকার প্যাকেজ পায়, টাকা গুনতে পারবি না। এই যাদবপুর থেকে এভারেজ, আমি ছেড়ে দিলাম সিএসসি, বাকি এগুলো তো এভারেজ দেখবি 18 থেকে 20 লাখ টাকা প্যাকেজ পায়। 18 লাখ কম নয় তো, মাসে 1.5 লাখ টাকা স্টার্টিং যদি ওটা হয়। ওই জন্য পড়াশোনাটা কর, তবে তো জীবনটা ভালো করে কাটবে, নাহলে কিন্তু খুব মুশকিল। মানে এই 2 বছর ঠিক করে দেবে, যখনই ফাঁকি মারবি ভাববি যে মোটামুটি আমার মনে, ঠিক আছে, 10,000 টাকা কমে গেল ইনকাম, ঠিক আছে, এরকম লিখে রাখবি তাহলে, ঠিক আছে, তবে পড়তে বসবি। যখনই ফাঁকি মারবি তখন ভাববি ইনকাম কমে গেল। তাহলে জাড্ডো হচ্ছে 3 প্রকার। কি কি? স্থিতি জাড্ডো, গতি জাড্ডো, আর একটা ছিল দিক জাড্ডো। না যদি জেনে থাকিস অন্তত আজ থেকে জানতে হবে, তাহলে খাতায় লেখ। জাড্ডো মূলত 3 প্রকার। ওই নাইনের জিনিসগুলোই বলছি বলে খুব একটা খাতায় লেখাচ্ছি না, এগুলো জানিস না অন্তত লিখে রাখ। জাড্ডো 3 প্রকার। এদিকে রানী মনে হয় ডাক্তার দেখা দেখাচ্ছে, আসতে পারবে না বলে রূপসা উঠে গেল। আজকে বললো যে আসতে পারবো না, তারপরে বললো একটু দেরি করে ঢুকবো। দীপেন্দু রেজাল্ট কি হয়েছে? হ্যাঁ, কত? মোটামুটি। হ্যাঁ, এত পড়াশোনা করতে হবে নাকি? হ্যাঁ, কবে থেকে? কবে থেকে শুরু করছিস বল? সবাইকে আগে খাইয়ে টাইয়ে শুরু করবি, বুঝতে পেরেছিস? এই সব বন্ধু বান্ধবকে খাওয়াবি ভালো করে, হেসে দিলি। তোকে আমি সিম্পল কথা বলছি, তুই মহেন্দ্র সিং ধোনির সিনেমাটা দেখেছিস? দেখেছিস? ভালো জিনিস তো দেখবি, ঠিক আছে? আরে দেখিস কি তুই? আরে ওগুলো তো দেখবি, তবে জীবনে শিখতে পারবি। দেখবি ধোনির যখন সিলেকশন হয়নি, প্রথমে গিয়ে বন্ধুদেরকে নিয়ে গিয়ে সিঙ্গাড়া খেতে গেছিল, সিঙ্গাড়ার পার্টি, মানে তখন তার ক্ষমতা অনুযায়ী। এখানে একটা ভালো কথা বলেছিল যে নিজের ব্যর্থতাকে সেলিব্রেট করতে হবে। এটা পরিষ্কার কথা, তোর ব্যর্থতাকে তুই যদি এটা মেনে নিস কোনোদিন ভালো করতে পারবি। খারাপ হয়েছে, ওই রেজাল্টটা আমার, বলতে কোনো লজ্জা নেই, ওখান থেকে ভালো করতে হবে। এটা ফার্স্ট কথা। নিজের ব্যর্থতাটাও তোর, সেটা যদি তুই না মানতে পারিস কোনোদিন ভালো হবে না, এটাকে মেনে না। হ্যাঁ পরিষ্কার কথা, মানে তুই এগুলো আশেপাশে দেখবি, এরকম অনেক নিউজ পাওয়া যায়, দেখবি মাধ্যমিকে তুই অনেক পেয়ে গেছিস, মাধ্যমিকে 45% পেয়েছে, পরে গিয়ে দেখবি ভিডিও হয়ে গেছে, পরে গিয়ে দেখবি আইএস পাস করেছে, এরকম অনেক নিউজ আছে। পার্থক্য কোথায় জানিস? যখন ওই 45% পাওয়া ছেলেটা একটা, ধর ইউপিএসসি পাস করলো, আছে তুই কি উইকিপিডিয়া সার্চ করবি, প্রচুর জন আছে মাধ্যমিকে 45-50% পেয়েছে, পরে গিয়ে বড় বড় আইএস আইপিএস হয়েছে। আরে তুই এখানে ফাঁকি মেরেছিস বলে নাম্বার পাবি, যেদিন থেকে পড়বি আবার দেখবি নাম্বার পেয়ে গেল। এটা হচ্ছে পরিষ্কার কথা। তখন লোক কি বলবে? তখন তোর এই ব্যর্থতাটা কি হচ্ছে, গল্প শোনাবে। তোকে কি শোনাবে? দেখ, মাধ্যমিকে 50% পেয়েছিল, আজকে আইএস হয়ে গেছে, তার মানে কি তোর ব্যর্থতাটাও মানুষের কাছে সাফল্য হয়ে দাঁড়াবে, তুই যদি কোনোদিন দাঁড়াতে পারিস। আর ধর তুই পেলি কম নাম্বার, তারপরে কি করলি, তুই সবজি বিক্রি করলি, তখন লোক কি বলবে? তোকে বললো ধর 50% পেয়েছে, দেখ ও সবজি বিক্রি করছে, 50% পেয়েছে, বলবে তো 50% পেয়েছে ওই সবজি বিক্রি করছে। কিন্তু তুই যদি একটা আইএস হয়ে যাস, তখন কথাটা কি বলবে, বাস্তব কথা ভেবে দেখ। তুই যদি একটা আইএস হয়ে যাস 50% পেয়ে, তখন লোক কি বলবে? দেখ 50% পাওয়ার পরেও আজকে একজন আইএস হয়েছে, তাই না? তাহলে জীবনের ব্যর্থতা গুলো লোক আলোচনা করবে ভালোভাবে, যদি তুই সফল হস। লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, নাম্বার কম পেয়েছি পেয়েছি, এমন ভাবে পড়াশোনা কর যাতে লোক কোনোদিন 2 বছর পর না জিজ্ঞেস করতে পারে মাধ্যমিকের নাম। কারণ এইচএস হয়ে যার, এইচএস যদি ভালো নাম্বার পেয়ে যাস, কেউ কোনোদিন মাধ্যমিকের নাম্বার জানবে। সবসময় মানুষ হায়ার এডুকেশন জানতে চায়, এটা মনে রাখবি। যখন এইচএস পাস করে বেরিয়ে যাবি, লোক কি করবে? এইচএস এ কত হয়েছে, তোকে একবারে জিজ্ঞেস করবে না মাধ্যমিক কত হয়েছে। আর তখন তুই বলবি আবার আমি খারাপ করবো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে?
সুতরাং যেটা নাম্বার কোনো ব্যাপার নয়, লজ্জার কোনো ব্যাপার নয়, আমি পেয়েছি, হ্যাঁ ঠিক আছে পড়িনি, আবার পড়বো, পেয়ে যাবো। আর আমি এই এই আমার 9-10 বছর পড়ানোর কেরিয়ার, আমি তোকে প্রচুর উদাহরণ দিয়ে দেবো এরকম, আর যারা জিরো থেকে হিরো হয়েছে। এখানেই একজন আছে জুনায়েদ, 9 পর্যন্ত ফেল করছে, ঠিক আছে, স্যার মানে এই জুনায়েদ যে পড়ে ওর দাদা, এই একটু আগে পড়ে বেরিয়ে গেল, 9 পর্যন্ত ম্যাথে পাস করেনি। সেই ছেলে মাধ্যমিকে 591, এইচএসে মনে হয় হাই স্কুলের মানে 5-এর মধ্যে ছিল, 400, 450-র কাছাকাছি। তারপরে ইঞ্জিনিয়ার হয়ে এখন ব্যাঙ্গালোরে আছে। যায় আছে না, যেদিন পর্যন্ত পড়বি না সেদিন পর্যন্তই তুই শূন্যতে থাকবি, যেখান থেকে জেদ ধরে নিবি না, খেলা ঘুরে যাবে। বুঝতে পেরেছিস শুভ? পড়াশোনা করবি তো এবার ঠিক করে, তাহলে এতদিন ঠিক করে করিস। আরে বল, বিগ চ্যাটের একটা উদাহরণ দে, বিগ চ্যাটের একটা উদাহরণ দে। রূপসা কোথায় জানবে, তার নাম্বার কত হয়েছে? হ্যাঁ তো বুঝতে গেলে, ওই জন্য তো পরিষ্কার বললাম, কার কি নাম্বার হয়েছে তো বুঝতে পারিনি, ওই জন্য ঠিক আছে, মানে পরিষ্কার বেরিয়ে গেলে বুঝতে পারবো যে হ্যাঁ, কটা থাকলো। আর যারা ফোন করছে তখন তো বলতে পারবো যে ব্যাচের বলে না, মাধ্যমিকের পরে এরকম হয়েই থাকে। ওই জন্য সুতরাং তারা বেরিয়ে গেলে তখন নতুন যারা আসছে তাদের নিতে পারে। এরপরে আবার এক ঝাঁক আসবে, তারা সব বসেছিল কতজন ফোন করে, এতদিন মতো পড়াটি রেজাল্ট হলে দেখবো যে পড়বো কি পড়বো না, 2 দিনে চ্যাপ্টার শেষ হয়ে গেছে। ফোন করলে অ্যাকচুয়ালি না, কারণ নামও আমি জিজ্ঞেস করি না, ঠিক আছে, আসুক আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে, ঠিক আছে। দিঘি চ্যাটের একটা উদাহরণ দে, মানে খুব নর্মাল একটা উদাহরণ পেয়ে যাবি আশেপাশে। ধর বিয়ে বাড়ির বরযাত্রী যাচ্ছে, ওকে, টাটা সমুদ্রে করে যাচ্ছিস। এবার কি হয় দেখবি, মানে লোকজন তো তোকে আরাম করে নিয়ে যাবে না, যে হ্যাঁ একটা টাটা সমুদ্রে 8 জন বসে যাবে, দেখবি বরযাত্রী যখন যায় 14 জনকে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দরজা লাগিয়ে দেবে, বাস্তব কথা একদম। মানে আলটিমেট 7-8 জন করে যাবে, অত গাড়ি তো করবে না। তারা কি করলো দেখবি, একটা গাড়িতে 13-14 জনকে মোটামুটি জেগে টেমে ঢুকিয়ে ব্যাস চল এবার। এবার মানে 4 জনের সিটে দেখবি 5 জন করে বসছে, এটাই হয় বাস্তব। এবার ধর তুই যাচ্ছিস রাস্তা দিয়ে, সোজা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে গাড়িটা ডান দিকে টান নিল, তুই জানলার ধারে বসছিস, কি হবে? জানলায় ঠোকা হয়ে যাবি, পরিষ্কার কথা। কেন ঠোকা হয়ে যাস ভেবে দেখ, গাড়ি সোজা যাচ্ছিল, যখনই গাড়িটা টান নিল, তোর দিকজারটা কোন দিকে কাজ করছে, এইদিকে, ওই জন্য তুই জানলায় ঠোকা হয়ে যাস। ওটাই দিকজার। তার মানে যেমন স্থিতি বা গতি নিজেকে ধরে রাখতে চায়, দিকও কিন্তু নিজেকে ধরে রাখতে চায়। তাই যখন দিক পরিবর্তন হয় তখন কি হয় না, ও চায় কি আগের দিকটা ধরে রাখতে, এই জন্যই ঠোকা হয়ে যায়। Clear? এগুলো এখানে যে পরীক্ষায় আসবে বিশাল করে তা নয়, কিন্তু আমার বেসিক যদি না ক্লিয়ার থাকে তাহলে খুব মুশকিল, পরের গুলো বুঝতে অসুবিধা হবে। ওকে, তাহলে প্রথম গতিসূত্রের কাজ চলে গেল, এবার একটু যাই দ্বিতীয় গতিসূত্র। দিব্যেন্দু বল, দ্বিতীয় গতিসূত্র কি কি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি? হ্যাঁ, ছিল না কিছু? ভুলে গেছি, দ্বিতীয় গতিসূত্র ভুলে যায় চিন্ময়, বল। হ্যাঁ, বল প্রযুক্ত বল, বল। না, এরকম নিউটন কোনোদিন বলে, প্রযুক্ত বল সমান ভর ইন্টু ত্বরণ, এ কথা নিউটন কোনোদিন বলেনি। নিউটনের নামে এত বড় মিথ্যে কথা বলিস না, এটা নিউটন বলেনি। ওটা তুই গাণিতিক রূপটাকে ভেঙে বলে দিবি, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র এটা ছিল না, অনুযায়ী কোন বস্তুতে বল প্রয়োগ করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন হয়, বল প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। এরপরে ছিল বস্তুটির যেদিকে বল প্রযুক্ত হয় বস্তুটির গতি সেদিকেই সৃষ্টি হয়। লাস্ট লাইনটা এটা লেখা হবে।
আর পরিষ্কার কথা কি ছিল যে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। ক্লিয়ার? এটাকে দ্বিতীয় গতি সূত্র। এবার আমাকে এইটা বোঝা, তাহলে এফ সমান এম এ বলছিস, অথচ সূত্রতে কি বলছিস ভরবেগের পরিবর্তনের হার। তাহলে পরিষ্কার করে আমরা ডেরিভেটিভ মোটামুটি শিখে গেছি, এটা লিখতে পারি তো। ভরবেগের পরিবর্তন মানে কি, ডিপিডিটি। পিটা হচ্ছে ভরবেগ, মানে পি বাই টি না লিখে আমরা এখন লিখছি ডিপিডিটি। কোশ্চেন হচ্ছে এই দুটো জিনিস কি একই? তুই সংজ্ঞাতে বলছিস এটা, ম্যাথমেটিক্স বলছিস এটা, নাইনে কখনো ভেবে দেখেছিস যে দুটো এক না আলাদা? হ্যাঁ, আচ্ছা দেখিস নি তখন তো পি সমান এফ সমান পি বাই টি এইটুকু তো জানতি, ভরবেগের পরিবর্তনের হার, তাই তো? তাহলে ডেফিনেশন বলছিস এটা, আর ম্যাথ বলছিস, ম্যাথমেটিক্স বলছিস এটা, দুটো কি একই না আলাদা? তো বল। আগে বল ভেবেছিলি কি? সংজ্ঞা বলে যে সূত্র বলে যে সূত্র পড়ে নিয়েছিস, ফর্মুলা বলে যে ফর্মুলা পড়ে নিয়েছিস। আর সমস্যাগুলো কোথায় হয়, যখনই এইভাবে পড়বি তখন তো সেই পড়ার মধ্যে কোন রকম রস ফস কিছু থাকবে না। পড়তে হয় পড়ে নি, পরীক্ষার সময় বলে যে একটু পড়ে চলে গেলাম, হ্যাঁ, ওখানে 100 পাতার বই ছিল হয়ে গেছে, এখানে সেটা হবে না। অনুযা বল, একই না আলাদা? হ্যাঁ একই তো হবে, সেটা বুঝতে পারছি, কিভাবে হবে তাই তো। আচ্ছা এখন যা শিখেছিস একবার বসে দেখতে পারিস তো না বলার আগে? পারবো না কথাটা প্রথম বলে দিস কেন? পি সমান কত বল, এমভি তো, ডেরিভেটিভ তো শিখেছিস, তাহলে এটা ইউভি ডেরিভেটিভ হবে। তাহলে দেখ এম ধ্রুবক কি হবে ডিভিডিটি, প্লাস ভি ধ্রুবক ডিএমডিটি, এতে তো কারোর সমস্যা নেই। ক্লাস নাইনে যখন পড়েছিলি মনে করে দেখ ভরটাকে ধ্রুবক বলে দিয়েছিল, ক্লাস নাইনের বই লেখাই থাকে ভরের মান ধ্রুবক হলে কমে। এই যে এফ সমান এম এ যখন লিখছিলি এখানে বলাই ছিল এমটা কি ধ্রুবক, কেন বলেছিল এবার বুঝতে পারবি। দেখ যদি ভর ধ্রুবক হয় এম সমান, এইদিকে হবে এম ইকুয়াল টু ধ্রুবক হয়, ভেবে দেখ তাহলে কি এটাই তো এম এ, তাই না? তাহলে এটা জিরো হয়ে যাবে। এম যদি ধ্রুবক হয় এই টার্মটা জিরো হচ্ছে, এফ সমান এম এ, এটাই তোকে নাইনে শেখাতো। কিন্তু এখানে ভেবে দেখ এখানে দুটোই আছে। কেন, তোকে যখন রকেটের প্রবলেম করতে হবে, রকেটে কি হয় জ্বালানি দহন হয়ে রকেটটা উপরে যায়, তাহলে ভরের পরিবর্তন হয়। এখান থেকে দুটো জিনিস করব, যদি ভর ধ্রুবক হয় তখন কত এম এ, আর যদি বেগ ধ্রুবক হয় তখন কি হবে, এটা জিরো হয়ে যাবে, তখন কত হবে ভি ইন্টু ডিএমডিটি, যেটা রকেটে হয়। আর যখন দুটোই পরিবর্তন হবে পুরোটা লিখতে হবে। তাহলে এটাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আমরা নাইনে একটা স্পেশাল কেস করে গেছি, হ্যাঁ এবার নাইনে তোকে এইভাবে ভেঙে বোঝানো সম্ভব ছিল না, ওই জন্য এফ সমান এম এ তোকে শিখিয়ে গেছে। হ্যাঁ, রকেট মোটামুটি ঠিক প্রচুর স্পিডে যায়, ধরো সমবেগেই ধরি, এবার যদি বেগের পরিবর্তন হয় তখন দুটোই থাকবে, পুরো ইকুয়েশন থাকবে, কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। সেকেন্ড লটাকে বোঝা গেল কি? এবার নাইনে এইটা আবার তোকে বোঝাতে গেলে নাইনে বুঝতে পারছি না। হ্যাঁ তবে এইভাবে কিন্তু বোঝানো যেত, আমি যদি এখান থেকে ভাঙি দেখ এটাও তো হতো এম ভি বাই টি, ভি বাই টি মানেই তো এটুকু তো বোঝানো যেত। ফর্মুলা কিন্তু এইটা, এখান থেকে এখানে এটুকু নাইনে বোঝা দরকার ছিল, এটা নয় আমি ছেড়ে দেবো। ওকে, তাহলে এইটা আগে খাতায় লিখে রাখ। আজকে একদম আমি বেসিক জিনিসই করাবো, নাইনে যা পড়েছিস তার উপরে। পরের দিনের ক্লাস খুব সুন্দর ইন্টারেস্টিং হবে, একদম নিশ্চিন্তে নিউটনের সব থেকে ভালো জায়গায় করাবো। এই পড়াশোনাতে একটা আলাদা এনার্জি চলে আসবে পরের দিনের।
শুভম ভর্তি হচ্ছিস কোথায়? হরিপুরে? মানে হ্যাঁ, হরিপুরেই হয়ে যাওয়া। হ্যাঁ, এদের কেন তার সাইকেলে আসিস নাকি? সাইলে সাইকেলে আসিস? তোকে সাইকেল আসতো? সে কথা হয়েছে? তোরই তো কষ্ট হয়ে গেল ছুটিতে আসতে, এবার থেকে সাইকেল। মিছিল? আজকে কি মিছিল হচ্ছে? হয়েছে? এবার বল। গ্রাফ তো শিখেছি আমরা, কিভাবে ড্র করতে হয় শিখেছি, দেখা যাক। ভরবেগ ভার্সেস সময় লেখচিত্রে কেমন হবে? ভরবেগ ভার্সেস সময়। আরেকটু আমি পয়েন্ট আউট করে দিচ্ছি, দুটো গ্রাফ আঁকবো, পি ভার্সেস টি। একটা হচ্ছে 1 নম্বর গ্রাফ হবে ধ্রুবক বলের ক্ষেত্রে, বলের মান যখন ধ্রুবক হবে, কোশ্চেন ভালো করে দেখতে হবে। সেকেন্ড কোশ্চেন বলা হচ্ছে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক বলেছো। ধ্রুবক বলের ক্ষেত্রে মূলবিন্দু গবেষণা লেখা, কেন তুই ফর্মুলা লেখ না? এফ সমান কি লিখছিস বল? পি বাই টি। এফ যদি ধ্রুবক হয় তাহলে কি পি ভেরিয়েন্স টি, এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি ইকুয়াল টু হচ্ছে তো এফ ইন্টু টি। এফ যদি ধ্রুবক হয় পি ভেরিয়েন্স টি। একদম ঠিক কথা বলেছে, তাহলে কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা প্রথমটার জন্য একেবারে ধ্রুবক বলের ক্ষেত্রে। কারণ তুই দেখ না, একদম লজিক ক্লিয়ার কর, কিছু মনে রাখতে যাবি না, ফিজিক্সে কিছু মনে রাখার দরকার নেই। এর তুই যদি তুই ট্যানজেন্ট নিস, কি বোঝাবে বল? পি বাই টি মানেই তো এফ, তাহলে এটা ট্যানজেন্ট কি? ধ্রুবক তো। নতি ধ্রুবক আমরা আগেই দেখেছি, এখানে যতগুলো নতি নিবি সবাই ধ্রুবক হবে, তার মানে এটা ধ্রুবক বলের জন্য। ওকে, তাহলে উল্টো দিক থেকে যদি কোশ্চেন করে যে পিটি লেখচিত্রের নতি কি নির্দেশ করে? বল নির্দেশ করে, এটা কোশ্চেন আসবে। ঠিক আছে? তাহলে সেকেন্ডে কি হবে? কোশ্চেন ভালো করে পড়তে হবে তাহলে। বলের জন্য বললে একটা গ্রাফ দেখে নিলাম এরকম কিন্তু না, খুব লজিক্যালি বল। আমি গ্রাফে এই লজিকে শিখেছিলাম, যদি এফ কনস্ট্যান্ট হলে এটা হয়, তাহলে এফ পরিবর্তনশীল হলে এর পরের স্টেপটা কেমন ছিল বল? অধিক বৃত্তাকার তো, তাহলে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কি হবে? লজিক মানে করবি, মানে তুই ভি আর এর কথা ভাবলেই তো হয়। ভি যখন ধ্রুবক তখন প্রপোর্শনাল, ভি যখন পরিবর্তনশীল তখন গ্রাফ কেমন আসছিল এইটা। এ কি অন্য লজিকে যাবে? ও তো একই যাবে। তাহলে তখন পিটি গ্রাফ কেমন হবে? ভরবেগ ভার্সেস সময় লেখচিত্র। এবং এখানে তুই যদি দেখিস ট্যানজেন্ট নিলে কি হবে? ট্যানজেন্টটা পরিবর্তন হচ্ছে, তাই না? ব্যাস। এরও নতি অবশ্যই বল নির্দেশ করবে। তাহলে এটা দুটো আলাদা করে কোশ্চেন দিতেই পারে, ধ্রুবক বলের ক্ষেত্রে
পরিবর্তনশীল বলে। শ্রেয়াদের স্কুলে হাইস্ট কত হয়েছে? এই হাইস্ট। আর অনেক স্কুলে হাইস্ট কমে গেছে, এই হাজারের ব্যাপার। হাই স্কুলের তো এবার হাইস্ট কমে গেছে। হাই স্কুলে সৃজিত বললে 658। তাহলে জিজ্ঞেস করে কি সৃজিত হাইস্ট কি হলো? না, ওটাই হাইস্ট। হাই স্কুলের তুলনামূলক এবার হাইস্ট কমে গেছে। সেখানে গৌরীপুর ভালো হয়েছে, গৌরীপুরের রেজাল্ট ভালো হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে। হাওড়া থেকে র্যাঙ্ক একটা হয়েছে মনে হয়, তাই তো? হাওড়া থেকে 10-এর মধ্যে কটা গেছে? একটাই তো মনে হয়। চারটে? কোথায় কোথায় রে? তত্ত্ববোধা কত পেয়েছিস জানো? 46। 4 নম্বরের জন্য 7,500 দিতে পারলি না? তত্ত্ববোধের কোন স্কুল? কৃষ্ণপুর। অঙ্কন অঙ্কন অঙ্কনের স্কুল তো। অঙ্কন তো খুব দুঃখে আসবো, কিছুতেই নাম্বার বলো তুমি, ঠিক আছে? স্যার নাম্বার খারাপ হয়ে গেলে কোনো এফেক্ট হবে? মানে কি কত খারাপ হয়েছে বল না? 622, ওদের কিচ্ছু হবে না, ঠিক আছে? হয়েছে। আচ্ছা, এবার আবার একটু নলেজে যাই নাকি বলো? দেবরাজের নাকি কমন সেন্স প্রচুর নেই। কমন সেন্স না থাকলে আবার তোকে নন সেন্স বলবে, কোনটা বলছি তো? আছে না নেই? আছে তো। আচ্ছা, আমরা সবাই কোনো না কোনোদিন মোটামুটি কলকাতাতে ঘুরতে গেছি। নিউটনের দ্বিতীয় গতি সূত্রটাকে দেবরাজ বল। দ্বিতীয় দ্বিতীয়। সব থেকে সোজা কোশ্চেন জিজ্ঞেস করেছি। দ্বিতীয়, থার্ড থার্ড। অবশ্যই বল প্রয়োগ করলে দেখতে সমানের বিপরীত প্রতিক্রিয়া হয়। এটা সবাই জানি মোটামুটি, লোকজনকে জিজ্ঞেস করলে বলবে তৃতীয় গতি সূত্র বলবো। খুব খুশির ব্যাপার। এবার বল, যে তৃতীয় গতি দেখবি, এটা পরিষ্কার কথা, দেখবি তাকে, যে মানুষগুলো দেখবি খুব চুপ থাকে তো, আর দেখবি রাগে না, খুব চুপচাপ, কি হচ্ছে খুব ভালো, যেদিন রেগে যাবে কিন্তু তাদেরকে শান্ত করা যায় না। আর যারা দেখবি হঠাৎ হঠাৎ রেগে যায়, তাদেরকে তেলা দেওয়া হয় না, তারা আবার 10 মিনিটে ঠিক হয়ে যায়। পার্থক্য হয়, মানে যারা দেখবি রাগে না, তারা যদি রেগে যায় কিন্তু খুব চাপের ব্যাপার। বন্ধুদের মধ্যে দেখবি রাগে না, রাগে ঠিক আছে, রেগে গেছে মানে সারা জীবনের কথা বলবে না, এমন একজন আছে। আর কিছু জন আছে দেখবি ও প্রতিদিন রেগে যায়, ও তাদেরকে কেউ পাত্তাও দেয় না, বলছে ও ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আলটিমেট হচ্ছে সেটাই, যেটা দেখতে ছোট হয় তারা খুব কমপ্লিকেটেড হয়, ঠিক আছে? এই ফর্মুলাটা কি দেখতে ছোট মনে হচ্ছে সোজা, তো গন্ডগোল সব থেকে বেশি। একটা এক্সাম্পল নিচ্ছি, তারা এক্ষুনি দেবরাজ আর দিব্যেন্দু মারামারি লেগে গেল। এই টেবিলটা ধর আমি আঁকার চেষ্টা করছি, এই টেবিলটা 4টে পা আছে মোটামুটি। এবার এইদিকে আছে ধর দেবরাজ, এদিকে আছে দিব্যেন্দু, T1 T2, দেবরাজ 1 দিব্যেন্দু 2, ওকে। তো ওরা দুজন কি করছে, দুদিকে টেবিলটা খেলছে। কোশ্চেন হচ্ছে এদের মধ্যে কোনটা ক্রিয়া কোনটা প্রতিক্রিয়া, এদের মধ্যে কোনটা ক্রিয়া কোনটা প্রতিক্রিয়া, যাকে জিজ্ঞেস করবো সে বল। আগে তোরা মারামারি করছিলি, তোরা বল। না, এর মধ্যে বলবি, কে যেন বললো, হ্যাঁ আর্য। আর্যকে বলছি, আর্যকে দিয়ে উদাহরণ দিয়েছি। আর্যকে বলি আর্য বল, বলছে আমি তো মারামারি করতে ব্যস্ত ছিলাম, আমি কি করে বলবো? আজকের বাবা ফোন করছিল, বলছে কি হবে, এই তো নাম্বার পেয়েছে, আর একটু মনে হয় বেশি হতো। তাহলে হ্যাঁ, ও হবে, ঠিক আছে, ও এত চঞ্চল আর এত ফালতু বকে, ঠিক আছে। ওই জন্য ওর ওই নাম্বার, ওই যদি নিজেকে ঠিক করে ঠিক হয়ে যাবে। 602 বলছে। আর একটু আশা করেছিল স্যাররাও স্কুলে,
আরে ও এত ফালতু বকে আর এত চঞ্চল, ওই জন্য ওর এই নাম্বার। কি হবে? দুটো ক্রিয়া দুটোর প্রতীক, তুই কেমন করে? আর ব্যাপারটা ঠিক বলেছে, এটা পরিষ্কার করে বলতে হবে, ঠিকই বলেছে। তার মানে এই ধর দীপেন্দু টেবিলের উপর ক্রিয়া করলো, টেবিলটা দীপেন্দুর উপর প্রতিক্রিয়া করবে, যেটা অনুযায়ী বলতে গেছিল ওকে থামিয়ে দিতে হবে। একইভাবে এখান থেকে এটা ক্রিয়া হবে, এখান থেকেই প্রতিক্রিয়া হবে, এরা ক্রিয়া প্রতিক্রিয়া নয় কিন্তু, এই জায়গাটাকে বুঝতে হবে। আর একটু জিজ্ঞেস করলে দেখবি বহুজন এখানে বলে দিত কোনটা স্যার আগে হচ্ছে, তাহলে সেটা ক্রিয়া, উল্টোটা প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া পরিষ্কার হচ্ছে দুটো পাশাপাশি বস্তুর মধ্যে হবে, এরকম ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে না। মানে আমি দেওয়ালকে ঠেললাম, দেওয়াল আমাকে ঠেললো, এটা ক্রিয়া প্রতিক্রিয়া। ক্লিয়ার? বুঝেছিস? এটাই বুঝেছিস। কলকাতা আমরা কোনো না কোনোদিন গেছি, তুই হাতে টানা রিক্সা সবাই দেখেছে, কলকাতায় হাতে টেনে নিয়ে রিক্সা নিয়ে যায়। তাহলে ভেবে দেখ, নেক্সট গল্পে আসি। আর আমরা পড়াশোনাটা কোথায় গন্ডগোল আছে খালি দেখাচ্ছি, কারণ আমরা কোশ্চেন কোনোদিন পড়েই দেখিনি যে কেন হচ্ছে। আর এই রিক্সাটাকে কি হচ্ছে, ধর একটা মানুষ টেনে নিয়ে যাচ্ছে, এই ধর মানুষ, এই মানুষ ধর, দুটো হাত দুটো পা দিতে মানুষ টেনে নিয়ে যাচ্ছে। কথা হচ্ছে রিক্সাটা মানুষটা রিক্সাকে যে বলে টানছে, রিক্সাটা তো মানুষকে সেই বলে টানবে। এটাই তো নিউটনের স্থিতিগতি সূত্র, তাই তো? তাহলে কি করে রিক্সা এগোচ্ছে? পরিষ্কার কথা, আমি রিক্সাকে যে বলে টানবো, রিক্সা আমাকে সেই বলে টানছে, তাই তো? তাহলে কি করে রিক্সা এগোচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, মানুষটাই তো টেনে নিয়ে যাচ্ছে, হাতে টানা রিক্সা বলবে। এখানে আর কোনো গরু ছাগল কিছু লাগার নেই, হাতে টানা রিক্সা, ও হাতে টানছে রিক্সাটাকে, রিক্সাও তোকে টানলো। ওটা তো ক্রিয়া প্রতিক্রিয়া না, ওটা নয়। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া তো সমান হয়, তুই যত জোরে রিক্সাকে টানবি, রিক্সাও তত জোরে তোকে টানবে। তাহলে কি করে রিক্সা এগোচ্ছে? কোনোদিন কি মনে কোশ্চেন এসছে? তো টাকার এখন আছে বলে যাচ্ছে, ঠিক আছে? ও যদি বল না প্রয়োগ হয়, কি করে চাকা গড়বে? তোর উপরে মানে? হ্যাঁ, বল। আচ্ছা, সেটাই জানতে চাইছি, মানে বল না প্রয়োগ হলে কি করে চাকা গড়বে? বোঝা না, তুই যেমন ভাবে বোঝাবি আমি বুঝে যাবো। আমি খুব একটা খারাপ স্টুডেন্ট নয়, ভালো স্টুডেন্ট, বল। ঠিক আছে, তুই বোঝা। মানুষের মানুষের ভর কম। আরে তো নিউটনকে তুই ভুল প্রমাণ করছিস তো, নিউটনকে ভুল প্রমাণ করছিস কিনা বল। সেটা তো করছিসই, তাহলে তোকে স্বীকার করতে হবে নিউটনের দ্বিতীয় সূত্র ভুল। ভর বেশি ও কম হোক, দুটো ক্রিয়া প্রতিক্রিয়া তো সমান। তাহলে তোর কথা মতো তুই দেওয়ালকে ঠেললি, দেওয়ালের ভর বেশি তোর কম, তুই ছিটকে চলে যাস উল্টো দিকে, তাই তো? তোর লজিক অনুযায়ী তাই হয়, দেওয়ালের ভর বেশি, তোর ভর কম, তাহলে তুই যখন দেওয়ালকে ঠেলবি, তুই উল্টো দিকে ছিটকে চলে যাবি, তাই হয়। মানে আমাদের আশেপাশে অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো কোনোদিন দেখিনি, তোমার তো ভাবাই নি কোনোদিন। রিক্সায় কোন মেয়ে বসে যাচ্ছিল, ও দেখছিল তার দিকে, ঠিক আছে? রিক্সা কেমন যাচ্ছে, ও সে দেখেও নি কোনোদিন। এবার থেকে ভাবতে হবে, বুঝতে পেরেছিস? যেখানেই দেখবি সেখানেই ফিজিক্স ভাববি, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবি, ঠিক আছে? ওকে, এবার আসি আসল কথা, কেন বলতে পারলি না জানিস তো? এইবার আসল কথা, আমরা হাঁটি কি করে, যে মানুষ যে হাঁটে। প্রথম কথা, দেবরাজ মনে করবি তুই কত ছোটবেলা হাঁটতে কবে শিখেছিলি, আর 1 থেকে 1.5 বছরের মাঝে, আর 1.5 বছরই ধরলাম। তাহলে 1.5 বছর বয়সে তুই কতটা ফিজিক্স জেনেছিলি দেখবি। আর ফিজিক্স না জেনে কত বড় ফিজিক্স অ্যাপ্লাই করেছিলি আগে দেখ।
একটা গর্ব অনুভব করবি বলে 1.5 বছর বয়সে আমি এই ফিজিক্সটা জানতাম। দেখ ধর একটা পা, আমি অত ভালো ড্রয়িং পারি না, এটাই পা, ঠিক আছে, এর থেকে ভালো আর আমিও আঁকতে পারবো। তাহলে ওজন কোন দিকে কাজ করে বল? নিচের দিকে। তাহলে প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে? পরের দিকে। অনুভূমিক কোনো বল আছে? তাহলে এগোবে কি করে? ঘর্ষণ বল উল্টো দিকে আছে, তাহলে কি হবে? তুই কি এগোতে পারবি? পারবি না তো। ওই জন্য দেখবি যতক্ষণ না পা ভাঁজ করিস তুই হাঁটতে পারিস না। পা সোজা রেখে হাঁটতে পারবি কোনোদিন? পা সোজা রেখে লাফিয়ে এগোতে পারবি না, তুই একই জায়গায় লাফাবি। যদি পা সোজা রাখিস একই জায়গাতে লাফাবি, তুই কখন এগোতে পারবি? পারবি না। তাহলে যখন আমরা সামনে হাঁটি আমরা পাটাকে কেমন রাখি? পাটাকে কোণ করে রাখি। ওকে। এবার দেখ বল কোন দিকে প্রযুক্ত হচ্ছে? এদিকে। তাহলে প্রতিক্রিয়া কোন দিকে হবে? ওপরের দিকে। ওজন কিন্তু কখনো বেঁকে যায় না, ওজন কোন দিকে কাজ করবে? পৃথিবী পৃষ্ঠের দিকে। ওজন সবসময় এদিকে কাজ করবে। এবার আমাকে বল পাটা যে বাঁকিয়েছিস সেটা কার সঙ্গে? লম্বের সঙ্গে না ভূমির সঙ্গে? আমরা দাঁড়িয়ে থাকি মানে লম্বের সঙ্গে পাটা ভাঁজ করি। তাহলে এই কোণটা কত বল? থিটা। এটা যদি আর হয় এটা কত হয়ে যাবে? আর কস থিটা। এটা কত লিখবি? আর সাইন থিটা। দেয় সামনে বল হলে তবেই তো তুই এগোবি। আর 1.5 বছর বয়সে তুই বুঝে গেছিলি যে তোর আর সাইন থিটাটা দরকার, এই জন্য তুই পাটা বাঁকিয়েছিলি, তবেই তুই হাঁটতে পেরেছিস। ওকে। তার মানে এখানে যখন ইকুয়েশন লিখবি দেখ এমজি সমান আর কস, এটা তো সমান, ওই জন্য কি তুই উড়ে যাস না। দুটো সমান মানে কি? ওপরের দিকে তোর কোনো গতি নেই, ভেবে দেখ। ব্যাপারগুলো দেখবি আশেপাশে পুরোটাই ফিজিক্স আছে এবং এগুলো বুঝলে দেখবি নিউটন একটুও কঠিন মনে হবে না। তাহলে আমি ওপরে উড়ে যাচ্ছি না কেন? কারণ ওপরটা ব্যালেন্স হয়ে আছে। কিন্তু সামনে আমার যে বল, হ্যাঁ এবারে তুই যদি আবার দেখিস যে তোর ঘর্ষণ বলের মান এর থেকে বেশি হয়ে যায়, হাঁটতে পারবি না। তাহলে আমার এই বলটা সামনের দিকে একটা বল হলে তবেই তো এগিয়ে যাবো। এটা বোঝা গেছে না? যায়। তাহলে মানুষ কি করে হাঁটে এটা যদি বুঝে যায় তাহলে রিক্সার গল্প এবার বুঝে যাবে। এবং এবার থেকে একটু মানে দেখ আমরা সায়েন্সে পড়ছি মানে কি, পড়ি না পড়ি একটা বিশাল গর্বিত মনে করি না নিজেদেরকে, বিশেষ করে দেখবি যখন 11 সায়েন্সে ভর্তি হই, বিশাল একটা ব্যাপার। মানে হয় মানে তুই স্বীকার কর বা না কর, কারণ তোদের মতো আমরাও স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে। মানে বিশেষ করে দেখবি যারা আর্টস কমার্সে ভর্তি হচ্ছে যেগুলো এখানে মানুষই নয়, ঠিক আছে, অথচ দেখবি 2 দিন পর তারাই পড়াশোনা করবে, তোরা ফাঁকি মারবি। এই মানে জাস্ট রেজাল্টের আগের দিনই ওই 12 ব্যাচেই বলছিলাম সৌরভ ফোন করে 674 75 করে পেয়েছে। আরে দেখ সৌরভ এই যে এইসব নাম্বার পাবে, প্রচুর বছর নাম্বার, জীবনে অনেক আশা থাকবে দেখবি। কালকে সবাই একদম টিভিতে বলবে এই হবো, কে বলবে বিজ্ঞানী হবো, কে বলবে ঠিক আছে স্পেসে যাবো, কে বলবে চাঁদে যাবো, ঠিক আছে। তারপরেই তো ফাঁকিটা শুরু করবে তোর মতো, তারপরেই তো ফাঁকি বাজতে হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে করে হবে, ঠিক আছে। তাহলে কি করে হাঁটতে পারি সেটা বুঝেছি। এবার দেখ আমরা যেহেতু শিক্ষিত হয়েছি, যেটা বলতে গেছিলাম দেবরাজ, এবার থেকে অনেক সময় বলিস না অনেককে যে তোর মাটিতে পা পড়ছে না, ডায়লগ দিন। আজকাল তোর খুব অহংকার হয়ে গেছে, মাটিতে পা পড়ে না। এবার থেকে কি বলবি? যে তোর আর কস থিটা এমজি থেকে বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর কস থিটা যদি এমজি থেকে বেশি হয়ে যায় তাহলে তো মাটিতে পা পড়বে না। পরিষ্কার কথা দেখ, এমজি ইকুয়াল টু আর কস থিটা বলেই তো মাটিতে দাঁড়িয়ে আছে। আর কস থিটা বেশি হয়ে গেলে ও তো উপরের দিকে উঠতো লিফটের মতো। আর এবার থেকে কাউকে ডায়লগ দিলে কি বলবি? তোর আর কস থিটা এমজি থেকে বেশি হয়ে গেছে। যদি সে জানে ভালো কথা, আর না জানলে কিন্তু খুব গালাগালি করবে, শুনতে হবে, ঠিক আছে। তবে এবার একটু মানে এটা ফিজিক্স দিয়ে গালাগালি করবি, এত ভদ্র হবে নয়। বলবি তোর আর কস থিটা এমজির থেকে বেশি হয়ে গেছে, ঠিক আছে। বুঝেছিস দেবরাজ? হ্যাঁ, এবার একটু ছবিটা এঁকে। তাহলে আমরা কি করে হাঁটতে পারি এরকম উপরে একদম হেডিং করবি, কিভাবে আমি হাঁটতে পারি, ঠিক আছে, দিয়ে ছবিটা আঁকবি। আজকে তো তার ইন্ট্রোডাকশন করছি, পরের দিন বললাম পরের দিন দারুণ লাগবে মানে, এটুকু গ্যারান্টি দিচ্ছি পরের দিনের ক্লাসের পরে গিয়ে শুধু ফিজিক্স পড়বি সেই দিনটা। এটুকু বল, তারপর দিন থেকে নাই পড়তে পারিস, সেই দিনটা পড়বি।
পরের দিন বলছি, দেখছি পরের দিন যদি আমি পৌঁছে অত সকালে পৌঁছাতে পারবো, হয়তো পরের দিন ছুটি যেতে পারে। আলটিমেট আমার একটা বন্ধুরই বিয়ে আছে, আমার পাড়াতে একটা বিয়ে আছে, সেটা আমি অ্যাটেন্ড করবো না, ওটা ম্যানেজ করে দেওয়া যায়, কিন্তু বন্ধু বান্ধবটা ম্যানেজ করা যায় না। খুব গালাগালি করবে, মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। এমনি 2-3 দিনের ইনভাইটেশন আছে, অন্তত বউ ভাতটা অ্যাটেন্ড করতে হবে। আর বৃহস্পতিবার রাত্রে বউ ভাত, আর খড়গপুরেই বিয়ে, সেখান থেকে শুক্রবার তোদের আবার সকালে তো, সকালে এখন যাবো দেখছি। তাও এখন আমি ছুটি দিচ্ছি না, যদি ম্যানেজ করে দেওয়া যায় কোনো ব্যাপার না। সকাল সকাল যদি ঘুম ভেঙে যায়, 5টায় যদি বেরিয়ে পড়ি, পৌঁছে যাবো। আমি যদি বাইক নিয়ে যাই তাহলে চলে আসবো, আর যদি ট্রেনে যাই তাহলে আসতে পারবো। হয়েছে। ব্যাস। এইবার তাহলে রিক্সার গল্পে আয়। রিক্সা টানতে গেলেও ফিজিক্স লাগে, বুঝেছিস? বড় করে একটা রিক্সা, বক্স থেকে দেখবি এটাই রিক্সা, পুরো চাকা দিয়ে। আর মানুষ দরকার নেই, খালি একটা লাইন, এটাই মানুষ। শুধু আমার কোনটা দরকার বলো, ও তাহলে পাটা ফেলবে কেমন কোনাকুনি? আমার তো শুধু কম্পোনেন্টটা বোঝা নিয়ে কথা, তাহলে ওইভাবে পা ফেলবে। তাহলে দেখ আমার প্রযুক্ত বল কোনটা, এইটা। ওই ওই কম্পোনেন্টই ভাঙবো, এটা তাহলে কি হবে বল? আর এটা থিটা, এটা আর কস থিটা, এটা কি হবে? আর সাইন থিটা, এটা হয়ে যাবে ওর ভর, এমজি লিখলাম। তাহলে এটার ভর ক্যাপিটাল এম ধরে নি, তাহলে এর ভর কি হবে? ক্যাপিটাল এম জি। এটা ধর আমি নিলাম আর 1, এর প্রতিক্রিয়া বল। আর এদিকে একটা ঘর্ষণ বল নিয়ে নিলাম, মানে যত রকম বল হতে পারে সব নিয়ে নিয়ে যেতে। আর মাঝখানে কি হবে? ওই টানটা, যেটা নিয়ে আমাদের এত সমস্যা হচ্ছিল, কি হবে? তারপর এটা নিয়ে নিলাম T1 T2। ওকে, দেখ সব বল লেখা হয়ে গেছে, কিছু আসবে। হ্যাঁ, আলটিমেট রিক্সার ভর বেশি তো, ওর জন্য ঘর্ষণটা বেশি আসবে। তুই আর তোর ঘর্ষণে কত যাবে, এরও যদি ঘর্ষণ বল থাকতে বিয়ে করে দিত। আলটিমেট তোকে আমি আগে নিউটন শেখাবো, তারপরে ঘর্ষণে যাবো। নিউটন শিখে গেলে ঘর্ষণের সবকিছু তুই নিজে নিজেই পারবি। এটা ঘর্ষণ দিয়ে দিলাম, কেমন যেন একটা জেনারেলাইজ ব্যাপার হলো না? আজকে ওই ঘর্ষণ নিয়ে চলে যাচ্ছে রিক্সাটা। একটা ত্বরণ আছে, তাহলে এই ছবিটা আগে গেল, তারপরে আমরা দেখবো এই ত্বরণের মান নির্ণয় করবো বেশি। তো ওটা হচ্ছে যদি হয়ে যেত। এবার দুটো আলাদা পয়েন্ট লিখবো, একসঙ্গে লেখার দরকার নেই। তাহলে প্রথম লেখ চালকের ক্ষেত্রে, বা মানুষের ক্ষেত্রে যাবে। ভালো করে দেখ এদিকে, মানুষের বা চালকের যাই বল, সামনের দিকের বল কত? আর সাইন থিটা। পিছু টান কত? T1। ভালো করে দেখ। ওকে, পিছু টান কত? ওকে টেনে ধরেছে কে?
এটা তো T1 উল্টো দিকে না। তাহলে আমি যদি এটাকে আলাদা করে দেখি যে এই মানুষটা সামনে কত বল আর সাইন থিটা, পেছনের বল কত T1, তারপরে ও কত ত্বরণ নিয়ে যাচ্ছে, যে ত্বরণ নিয়ে, তাহলে এটা সমীকরণ কি হবে যেমন করে লিফটে শিখিয়েছিলাম, তাহলে বড় বলটা মাইনাস ছোট বল ইকুয়াল টু এম এ, তাই তো? আচ্ছা এই একটা উদাহরণ দিয়েছিলাম না, দুটো হাতে ধর ডান দিকে কেউ 10 নিউটনে টানছে, বাম দিকে 5 নিউটনে, তাহলে তুই কোন দিকে যাবি? ডান দিকে যাবি। কত বল নিয়ে? 5 নিউটন নিয়ে। কি করলি? 10 - 5 = 5 লিখবি। সেম টু সেম। সামনে আর সাইন থিটা, পিছনে T1, তাও আমি সামনে এগোচ্ছি, তাহলে কি হবে? আর সাইন থিটা মাইনাস T1 সমান কত? এম এ। ঠিক আছে, তাহলে ফার্স্ট ইকুয়েশন লিখে ফেল ঠিক করে। দেবরাজ বুঝেছিস তো? দেবরাজ, তুই বুঝবি না কোথায় যাবে? দেবরাজ হচ্ছে ইন্দ্র, খুব চতুর লোক ছিল জানিস। তুই চতুর নাকি? গল্পে আছে অসুররা আক্রমণ করলে কেড়ে পড়তে ভয়। ঠিক আছে। হ্যাঁ, এটা ব্যাপারটা কি হবে দেখি, ওর সঙ্গে আসে না কেন? এটা পড়তে পড়তে আসে তোরা দেখি। হ্যাঁ, এসে দেখি ট্রেনের পর থেকে সিরিয়াস হয়ে গেছে। জানতে পারছি সত্যি, আমি তো সঙ্গে এলাম, ফোন ঘাটতে ঘাটতে গেল পুরোটা। ঠিক আছে, নাকি দিকে এটাই ভাবছিস তো? অনেক পড়েছিল, তুই কি দেখেছিস ও কি করছিল ফোনে? সেটাও দেখেছি, লোকের ফোন দেখবি কেন দেখ? এটা তো খারাপ। লোক ফোনে কি করছে দেখবি, ট্রেনের মাঝে কিছু লোক থাকে এরকম দেখবি, ট্রেনে বসে এসে ফোন কাটছে দেখবি, এরকম মনে দেখছে, ঠিক আছে। রিক্সার ক্ষেত্রে কি হবে তাহলে বল, সামনের বল কত T2, পেছনে কত এফ, তাহলে T2 মাইনাস এফ ইকুয়াল টু কি হবে ক্যাপিটাল এম এ। তাকে ইকুয়েশন গুলো লেখাতে যেন সমস্যা না থাকে, তাহলে নিউটন সোজা। যেখানে যে ইকুয়েশনটা লিখবো বুঝতে না পারলে বল, খুব সিম্পল, মানে সামনের বল যেহেতু সামনে এগোচ্ছে, সামনের বল মাইনাস পিছনের বল সমান এম, এই তো। ওকে, এবার দুটোকে অ্যাড করে দেয় 1 + 2, কিন্তু মাথায় রাখতে হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র ঠিক, তার মানে কি T1 = T2, এটা দ্বিতীয় গতিসূত্র, যেটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছিল, আমরা তো বাকি কিছু ভাবিনি। রিক্সাটা মানুষকে যে বলে টানবে, মানুষটা রিক্সাকে সেই বলেই টানবে। T1 = T2 হতেই হবে, নিউটন কখনো ভুল হতে পারে না। ওকে, তাহলে আমি যখন এই দুটোকে অ্যাড করবো, ভালো করে দেখ, এটা আর এটা কেটে যাবে তো, যোগ করে দেখ, দুটো তো সমান বলছি, সেখান থেকে এ সমান কত বের করবে, তাহলে দুটোকে যোগ কর, তাহলে কি আসছে দেখ, আর সাইন থিটা মাইনাস এফ ইকুয়াল টু হচ্ছে এম প্লাস এম ইন্টু এ, তাহলে এ সমান কত হচ্ছে? এই হয়েছে। এবার যদি আমার ঘর্ষণ শূন্য হতো, তাহলে কি হতো, শুধু আর সাইন থিটা বাই এফ প্লাস এ, এই ঘর্ষণটা নিয়েছি বলে। ওকে, এবার যদি তোকে বলে ছয়, বুঝেছিস তো? তাহলে আবার রিক্সাটি গতিশীল হওয়ার শর্ত কি? রিক্সাটি গতিশীল হওয়ার শর্ত কি? হ্যাঁ, কে বেশি হবে? মানুষটার কোনো অবদান নেই। মানুষটা কোথায় ওদের মধ্যে, কি হবে রিক্সা কখন গতিশীল হবে? তাহলে তুই মাঝেরটা তো সমান হয়ে যাচ্ছে, ভুলে যা না, তাহলে যখন আর সাইন থিটা গ্রেটার দেন এফ হবে, তাই নাকি? এইটার জন্যই অ্যাকচুয়ালি রিক্সা চলছে, আগে বোঝ। এখানে তো কেটে যাচ্ছিল, এই জন্য আমরা ব্যাখ্যাও খুঁজে পাচ্ছিলাম না কি হচ্ছিল। তাহলে অ্যাকচুয়ালি পুরো অবদান তো এইটার,
তাহলে এটাকে কাছ থেকে বেশি হতে হবে, ঘর্ষণ বলের থেকে। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে রিক্সা গতিশীল হওয়ার শর্ত কি, আর সাইন থিটা গ্রেটার দেন স্মল এ, লিখে রাখ। রিক্সাটি গতিশীল হওয়ার শর্ত হলো আর সাইন থিটা গ্রেটার দেন স্মল এ। এবার 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 এটা সোজা থেকে কোশ্চেন করে, বোরিং বোরিং হচ্ছে, এটা সবার হয়ে গেছে। অনেকক্ষণ থেকে কঠিন কঠিন কোশ্চেন হচ্ছে, অনেক সোজা করে। এই কোণটাও থিটা, এই কোণটাও থিটা। এখানে ধর একটা বল আছে, এই বলটা টি বেগে নামছে। এম ভরের একটা বল ধর, তাহলে কি সে এইভাবে এখানে আঘাত করে আবার এইভাবে ফিরে যায় একই কোণ। তাহলে বলেছে ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। ভরবেগের পরিবর্তন নির্ণয় করো, চেষ্টা কর এবং যে লজিক গুলো বলে গেছে সেগুলো মাথায় রাখ। কেউ যখন কোণ করে যায় আগে তার কম্পোনেন্ট হবে, তারপর কি হবে দেখে নেবো। তাহলে কেউ অ্যাঙ্গেল করে আছে মানে আগে আমার কাজ কি হবে, তার উপাংশ ভেঙে না। তাহলে উপাংশ আগে ভাঙ না, তারপরে কি হচ্ছে দেখা যাবে। তাহলে এটার যদি উপাংশ ভাঙিস, হ্যাঁ, কিন্তু সঠিকভাবে উপাংশ ভাঙতে হবে, নাহলে খুব মুশকিল। এটার যদি উপাংশ ভাঙিস, তাহলে উপাংশটা কোন দিকে হবে বল, তীর চিহ্নটা কিন্তু খুব পরিষ্কার করে দিতে হবে। তাহলে এইদিকে একটা হবে, এদিকে একটা হবে, কিন্তু তীর চিহ্ন গুলো একটু পরিষ্কার করে লাগবে। যেহেতু এটা এদিকে যাচ্ছে, তাহলে উপাংশ কেমন হবে, একটা হবে কেমন এই, আর একটা হবে এই, তবে তো এটা লক্ষ্মী হবে। দুটোই তো ভেতরের দিকে হতে হবে। আর এটা এইভাবে আসছে, খেয়াল কর। এবার যদি কম্পোনেন্ট ভাঙি, যে এটা যদি ভি হয়, এটা কি হবে বল, ভি কস থিটা। যার সঙ্গে থিটা করবে কস, তার লম্ব দিকে কি হবে, এটা কোনো সমস্যা নেই। আবার দেখ, আমি একই ভাবে এটার কম্পোনেন্ট ভাঙি, এটা বাইরের দিকে যাচ্ছে মানে কি, এই একটা হবে, এই একটা হবে। হ্যাঁ, এটা এটা অবশ্যই বাইরের দিকে হবে। তাহলে এ হবে এইদিকে, এ হবে এইদিকে। তাহলে এটা কত হয়ে যাবে, একই রকম ভি কস, এটা হয়ে যাবে ভি সাইন থিটা। এটুকু আগে ভেঙে ফেলবো, তারপরে যা হবে হবে। ঠিক আছে, তার আগে এই কম্পোনেন্টটা ভেঙে ফেল, তারপর ভাবা যাবে অঙ্কটা কিভাবে হবে। তোমার বুঝেছিস তো। আমি বারবার বলেছি, হ্যাঁ, প্রথম এক্স বরাবর আলাদা বের করবো, ওয়াই বরাবর আলাদা ক্যালকুলেট করবো, তারপর আলাদা। আমি সারা জীবন দুটো ওয়ার্ড মনে রাখবি, এক হচ্ছে কোণ করে থাকলে কম্পোনেন্টে ভাঙবি, আর সবসময় একমাত্রিক ফলো করবি, কখনো দ্বিমাত্রিক নয়। তোকে আমি টুডিও পড়েছি, কোথাও দ্বিমাত্রিক করিয়েছি, সবগুলো একমাত্রিক দিয়ে দ্বিমাত্রিক করিয়েছি। আর একমাত্রিক অনেক সোজা, দ্বিমাত্রিক অনেক কঠিন ব্যাপার। আর সোজা বলেই তুই দেখবি, তোকে আমি এখনই বলছি রিলেটিভ ভেলোসিটি বল বা বৃষ্টির ফোঁটার অনেক অঙ্ক তুই বইয়ের উদাহরণ দেখবি কিভাবে করেছে, আর আমি তোকে কিভাবে করেছি দেখাই হয়নি, তাই তো। এটাই তো মেন সমস্যা, জানিস। মেন হচ্ছে এবার থেকে একটু একটু করে সিরিয়াস হও, মানে বইয়ের এক্সাম্পলে না অনেক ভালো ভালো কোশ্চেন দেয়, বইয়ের এক্সাম্পল গুলো অন্তত দেয়। পুরো এক্সাম্পল যদি দেখে ফেলতে পারিস না, তুই ফিজিক্সের মাস্টার হয়ে যাবি। না, আমরা শিখেছি কোথা থেকে, বই পড়েই তো। আমরা বই পড়ে শিখেছি বলেই না কিছু টুকটাক জানি। মানে এই জেনারেশনটা কেমন যেন অশিক্ষিতই থেকে গেল, সারা জীবন শুধু কি ওয়ান শট ভিডিও দেখে গেল। এই হচ্ছে মুশকিল, যতদিন না বই পড়বি না জীবনে কিছু শিখবি না। যদি ভেবে দেখ, আমি তোকে বুঝিয়ে দিলাম ভালো কথা, তুই
ইউটিউবে কোনো একটা ক্লাস দেখে নিলি, কিন্তু সবাই কি তোকে ডেলিভার করছে, মানে কেউ 100% ডেলিভার করতে পারে না, কিছু না কিছু গ্যাপ থাকছে। আর তুই কি করছিস, সেটাকেই বারবার করে দেখছিস, তাহলে গ্যাপ গুলো তোর কোনোদিন ক্লিয়ার হবে? তুই সেটা পড়ার পরে বাদ বাকি যেটা থাকবে সেটা তো তোকে বই পড়তে হবে। এবং ভালো রেজাল্ট করতে গেলে বই পড়ার কোনো বিকল্প নেই। এখনকার ছেলেগুলো দেখবি, ও স্যার ঠিক আছে একটা ম্যারাথন দেখে নেবো হয়ে যাবে, ঠিক আছে, ওই একটা এই দেখে নেবো হয়ে যাবে, মানে কোনো ব্যাপার না। দিয়ে পরীক্ষায় গিয়ে দেখবি সরাসরি কোশ্চেন বুঝতে পারে না। নিটের কোশ্চেন তো দেখেছিলাম মনে হয়। কত সরাসরি কোশ্চেন আছে, অত দেখবি লোকজন লেন্থি কোশ্চেন, এই হয়ে গেছে, ক্যালকুলেশন বেস, এই গল্প চাপিয়ে যাচ্ছে। তাহলে কি হবে, তাহলে আগে বল ওয়াই অক্ষ বরাবর বেগের পরিবর্তন কত হবে, আগে বেগের পরিবর্তন বের করি না। ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগের পরিবর্তন, তাহলে ডেল্টা ভি ওয়াই কত হবে? কত হবে রে? বুঝে যা, জিরো, একই দিকে যাচ্ছে তো। বেগের পরিবর্তন মানে কি, আমি মাইনাস করি তো। তাহলে তুই যদি এটাকেও নি, তুই হয়তো ভেক্টর দিয়ে ভাব, এটা কি মাইনাস জে, এটাও মাইনাস জে, বিয়োগ করলে জিরো হবে না? ভেক্টর দিয়ে ভাব না, কিছু ভাবতে পারছিস না, এটা এটা এটার ডাইরেকশন কি মাইনাস জে, মানে এই কোঅর্ডিনেট বারবার ভাবতে পারিস, যখন কিছু ভাবতে পারবি না। এটা আই ক্যাপ, এটা মাইনাস আই, এটা জে ক্যাপ, এটা মাইনাস জে ক্যাপ। তাহলে নিচের দিকে যাচ্ছে মানে কি, এও মাইনাস জে, এও মাইনাস জে, একই দিকে মানে বিয়োগ করে জিরো হয়ে যাবে। তাহলে ডেল্টা ভি হয় কত, জিরো। ডেল্টা ভি এক্স এবার আস্তে আস্তে করে মনে পড়বে, সেই ভেক্টর একটা অঙ্ক করিয়েছিলাম, একটা বল গিয়ে একটা দেওয়ালে ধাক্কা মেরেছিল, দিয়ে একই পথে ফিরে এসেছিল, 20 20 40 হয়েছিল, মনে পড়ছে? তাহলে এখানেও তো সেই গল্প হচ্ছে, দেখ যাচ্ছে আবার একই দিকে আসছে। তাহলে ডেল্টা এটা কত হয়ে যাবে, 2 ই কস থিটা। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে, এটা তো জিরো, তাহলে শুধু এটাই থাকবে। তাহলে 2 mv কস থিটা। এক্সামে কি করবে, শুধু এখানে ডাটা দিয়ে দেবে, ভ্যালুটা বসাবে, আমি তোকে থিওরিটা ভেঙে দিলাম। বোঝা গেছে না যায়নি? গেছে তো? কেউ বুঝতে পারিস নি তো বল। হয়েছে? এবার এটাকেই যদি ভ্যালু দিয়ে কোনো নিউমেরিক্যাল দেয়, সেটা পেরেই যাবি, দেখবি বইয়ের উদাহরণ একটু ঘেটে দেখবি। এবারে আমি একটু অন্যটা, এটা হলো আর কিছু নিউমেরিক্যাল এই, মনে রাখবি নিউটনের দুটো জায়গা থেকে কোশ্চেন আছে, একটা হচ্ছে ভরবেগ থেকে, শুনতে লাগে খুব সোজা, ভর ইন্টু বেগ, ভরবেগ থেকে কোশ্চেন হয়। আরেকটা কোশ্চেন হবে ব্লকের প্রবলেম, যেটাকে বলা হয় এফপিডি প্রবলেম। যারা জেসি বোস স্কলারশিপের পরীক্ষা দিয়েছিল অনুযায়ী, তাই না, স্কুল থেকে যে নাম নিতে হচ্ছে 5 জন করে, জগদীশ চন্দ্র বোসের, হ্যাঁ, লেভেল 3টে লেভেল পরীক্ষা হতো, লেভেল 1 দিয়েছিলি, লেভেল 3 এর পরীক্ষা দিয়েছিস, দিয়েছিলি, তাহলে তো লেভেল 3 এ ব্লকের প্রবলেম টবলেম আসতো। ঠিক আছে, দেখছি একটু। দিয়ে কোনো র্যাঙ্ক ফ্যাঙ্ক হয়েছিল নাকি, লেভেল 3 থেকে কিছু র্যাঙ্ক হয়নি? তুই বন্ধ হয়েছিল, তুই বন্ধ দিয়েছিস, কি বলছিস, শুধু স্কুলের পরীক্ষায় দিয়েছিস? বেশি চাপ নিয়ে কি হবে, বেশি চাপ না নেই ভালো, নাকি বল? না ওই পরীক্ষার লেভেল 3 এর কোশ্চেন যথেষ্ট কনসেপচুয়াল হয়, মানে অন্তত ওই নামেই 9 বলে, 11 লেভেলের অনেক কিছু আছে ওখানে। আর যদি নিউমেরিক্যালে যাই,
বেকার নিউমেরিক্যাল গুলো আমাকে লিখতে হবে। ফার্স্ট এটা দিকেই শুরু করে না, সোজা অঙ্কই করা যায়। আমি বাংলায় বলে দিচ্ছি লিখে রাখ। একটা ক্রিকেট বল যার ভর 150 গ্রাম 12 মিটার/সেকেন্ড বেগে গিয়ে ব্যাটের সঙ্গে সংঘর্ষ করে ,20 মিটার/সেকেন্ড বেগে ফিরে এলো। স্পর্শকাল 0.01 সেকেন্ড। তার মানে ব্যাটের সঙ্গে যেটুকু সময় টাচ করেছিল সেই সময়টা কত? 0.01 সেকেন্ড। তাহলে বলের মান নির্ণয় করো। নিজেরা কর, একই রকম ভালো করে কোশ্চেনটা পড়। তুমি যে ধরো বাকি এগুলো কোথায় পড়িস, কেমিস্ট্রি কোথায় পড়িস? ওখানে বায়োলজি ইংরেজিতে বলছে। হ্যাঁ, দু জায়গায় বায়োলজি পড়িস? কোন স্যার? অতনু স্যার? ছেড়ে দিবি আমাকে? হুম? হ্যাঁ অতনু স্যার, হ্যাঁ অতনু স্যারের ফিডব্যাক দিতে হবে না, অতনু স্যারের মানে এই চত্বরে অতনু স্যারের থেকে বেস্ট কেউ নেই। অতনু স্যার আগে উল্টো বেড়ে পড়াতো, এখন ছেড়ে দিয়েছে। এত চাপ নিতে পারে না। ব্যাচ হয়নি বলতে কত জায়গায় পড়াবে, আন্দুলে পড়ায়, বাগনানে পড়ায়, দুদিক থেকে পড়িয়ে বেড়ায়। তো চেঙ্গারিরই তো স্যার। হ্যাঁ অনেক অভিজ্ঞ অতনু স্যার, অনেক 20-22 বছর পড়িনি। আগে উল্টো বেড়েই পড়াতেন, কলেজের উল্টো দিকে 3 বছর ওটা ছেড়ে দিল। কেন চলে গেছে মরিস, আগে জিজ্ঞেস করতে হবে কেমন পড়ছি। তুই তো এমনি চুপচাপ উত্তর উত্তর দিস না চুপ করে বলে রাখিস? হ্যাঁ দিস, এখানে তো দিস না, না জিজ্ঞেস কর। সেখানে তো স্যারও চুপচাপ, তুইও চুপচাপ। ডিফেন্সের মতো মানে শান্ত টিচার আমি খুব কম দেখেছি। স্যারও চুপচাপ, তুইও চুপচাপ। স্যার একটা সিগনেচার হাসি আছে মনে হয়, একই হাসি, স্যারের 100টা ছবি দেখলে একই হাসি। ঠিক আছে, এসছে কিছু? আরো সব মতো এসছে? মতো আবার কেন? কোর্সটা আসেইনি? সেটা কেমন কথা? আরে বল বের করতে গেলে আগে ভরবেগটা বের কর না। ভরবেগকে সময় দিয়ে ভাগ করলেই তো হয়। ভরবেগটা তো আগের মতো। এখানে কি আর কোণ করে যাচ্ছে? সোজা বল যাচ্ছে, আঘাত করে আবার উল্টো দিকে যাচ্ছে। তাহলে সবার আগে দেখ বেগ কত কত ছিল, 12,
20, তাহলে মোট বেগের পরিবর্তন কত? 32, বিয়োগের জায়গায় যোগ হবে, ইন্টু ভর কত? 150 গ্রাম। তাহলে এটা ভাই কত হবে বল? 1000। কাটাকাটির দরকার নেই, এখন রেখে দিই এরকম করে, হয়েছে। এবার এইটা, এটা কি ভরবেগ? ভরবেগ বাই সময়, সময় কত বলেছে? কেন কাটিনি বুঝতে পারছিস? 0.01 এর 100 টাকা উপরে চলে যাবে, তাহলে কি হবে? এই 100 টাকা এটা আর এটা কেটে যাবে, তাহলে শুধু কি থাকলো? 32 × 15 ভুল করলেই তো হবে। কি করে 1200 আসছে তো? কি ভুল করেছি ওটা? বিয়োগ করলে কি করে হয়? তাতে আরো কম আসবে। ওই যে 150 কে চেঞ্জ করে নি, মানে ভুলের পর ভুল, ঠিক আছে। 150 গ্রামকে বসিয়ে দিয়েছে, হ্যাঁ, হয়ে গেছে তো, 15 আসতে 120। জিনিসটা সোজা, একটু এই ইউনিট চেঞ্জ ফেঞ্জ এই জায়গাগুলো একটু দেখতে হবে। চারশো আশি আসতে পারে, এসছে তো সবার। নেক্সট কোশ্চেন দেখ, বলেছে ভরবেগের একটা ইকুয়েশন দিয়েছে, টি সমান কত বলেছে? এটি স্কোয়ার মাইনাস বিটি। এই 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 টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসবে। কি বলেছে? ফাইন্ড দ্য টাইম এট হুইচ দ্য ফোর্স অন দ্য পার্টিকেল বিকাম জিরো। সময়ের মান নির্ণয় করে যখন বলের মান শূন্য হবে। কোশ্চেনটাকে লিখে ফেল, টি ইকুয়াল টু একটা ইকুয়েশন দেওয়া আছে, আগে লেখ, তাহলে বাকিটা বলছি। এটি স্কোয়ার মাইনাস টু বিটি দেওয়া আছে, তাহলে বলেছে সময়ের মান নির্ণয় করো, সময়ের মান নির্ণয় করো যখন বলের মান শূন্য হবে। হয়েছে? কি করবো তাহলে? এটা খুব সোজা কোশ্চেন, কিন্তু খুবই সোজা কোশ্চেন। তাহলে বলের মান শূন্য বলেছে মানে আগে বলটা বের কর না। তাহলে ভরবেগ থেকে বল বের করতে গেলে কি করতে হয়? একদম আজকের ফার্স্ট ক্লাস মনে করে দেয়, এফ সমান ডিপি ডিপি। তাহলে পি এর ডেরিভেটিভ করে দেয় না ডি এর সাপেক্ষে, সময়ের সাপেক্ষে পি এর ডেরিভেটিভ করে দেওয়া বলো। তুমি ভুলে গেছিস আবার, তাই তো? আচ্ছা, এই তো দিন ভুলে যাবে, দিন মনে করাবো। এ আর বি এখানে কি বলেছে? ধ্রুবক, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে ফার্স্ট কথা হচ্ছে সময়ের সাপেক্ষে করলে এ তো ধ্রুবক, এই তো ফর্মুলা ছিল, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করলে কি হয়? পাওয়ারটা সামনে আসে, এক্স এর পাওয়ার 1 কমে যায়। প্রত্যেকবারে বললে তবে তুই করতে পারবি। তাহলে এই ফার্স্টেরটা কত হবে বল? টুটা সামনে গেল, টি এর পাওয়ার কত হয়ে গেল? 1। তাহলে কত হবে? 280, পরেরটা কত হয়ে যাবে? -2। আর টি এর ডেরিভেটিভ করলে তো 1 হবে। বেসিক ম্যাথটা একটু ভালো করে পড়ে রাখবি, আর কিচ্ছু না। তারপরে ম্যাথ রাখ না রাখ কিছু যায় আসে না। তাহলে এটা ইকুয়াল টু 0 করলেই তো হয়, কি বেরিয়ে যাবে? 2 2 এমনি কেটে যাবে। আর টি সমান কত আসছে? বি বাই এ, পড়ে গেল। তাহলে হরিপ্রিয়া, এবার থেকে পড়াশোনা হবে তো ঠিক করে? তো মা কথা বলবো বলবো বলে তারপর ফোন করিস নি? এবার থেকে যেন পড়াশোনা, মানে পরের পরীক্ষায় যেন দেখতে পাই পড়াশোনাটা হচ্ছে। সামনের সপ্তাহে পরীক্ষা, অনেক কথা আছে তো। কবে ডেট আছে পরীক্ষা? রবিবার, তাই তো? পরের রবিবার। আর শুক্রবার যদি ছুটিও পেয়ে যাস, তোদের জন্যই ভালো, পরীক্ষা প্র্যাকটিস করতে পারবি। পরীক্ষায় যেন নাম্বার ঠিক আছে, হয়ে গেছে শুভ। আগে যা পেয়েছিস তার থেকে যেন নাম্বার বেশি হয়। আগে কথা পেয়েছিস, তার থেকে বেশি হলেই হবে। প্রতি পরীক্ষায় 1 করে বাড়তে থাকুক না, শেষে গিয়ে 35 হয়ে যাবে। 25-এ এখন সব 25 করেই নেবো। শেষে তো ফুল টেস্ট চিন্তা করিস না, ও আমার কোশ্চেন সেটও রেডি আছে। তখন 4টে করে সেট পরীক্ষা হবে, কেউ কারো দেখতেও পারবি না।
মানে এই পাশাপাশি বসলে এই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আবার সেখানে গিয়ে ফার্স্ট এড পাবে, কেউ কারোর দেখারও ব্যাপার নেই। লাস্ট মাসে পরীক্ষা নেবো, ফুল টেস্ট যখন নেবো, কেউ কারোর দেখার কোনো সুযোগ নেই। এখন এইদিক ওদিকে একটু ঘাড়ু ঘুরিয়ে চলে যাচ্ছে, কোনো ব্যাপার নয়। হ্যাঁ, বই খুলে টেস্ট দিবি, বল আমি নিয়ে নেবো, কোনো ব্যাপার না। আমি রাজি আছি। ঠিক আছে, না এই একক মাত্রা ছেড়ে দে, পরেরটা একমাত্রিক গতি, ঠিক আছে? হ্যাঁ, একমাত্রিক খাতা খুলে নয় কিন্তু, বই খুলে। কথাটা হচ্ছে বই খুলে, খাতা খুলে নয়। ঠিক আছে, এই 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 একক মাত্রা হয়ে গেলে তার সপ্তাহ খানেকের মধ্যে তুই যখন দেওয়ার ইচ্ছে আছে পরীক্ষা একটা, ব্যাস বই খুলেই টেস্ট, সবার কাছে বই থাকবে, কোনো ব্যাপারে কেউ কারোর সঙ্গে কথা বলা যাবে না, যে যার বই থেকে করতে পারে। একমাত্রিক গতির টেস্ট। তাতেই যদি 25-এর, আমি তো গ্যারান্টি দিচ্ছি 25-এর যদি 15 পাস, আমি খুশি হয়ে যাবো। কারণ তোকে আমি যে কোশ্চেন গুলো দেখবো সেগুলো গুগল করে পাবি না। মানে এরকম যদি বলিস যে ফোন রাখবো, তাতে আমি ঠিক আছে, সেরকম কোশ্চেন দিতে হবে। আর গুগলে একটা লিমিট পর্যন্ত তোকে উত্তর দেবে, তারপর দিতে পারবে না, ঠিক আছে? তাহলে শুভম যখন বলছে একটা টেস্ট নেওয়া হয়ে যেতে পারে, ঠিক আছে? হ্যাঁ, চেষ্টা করতে করতে। নেক্সট কোশ্চেন, মনে রাখবি পরীক্ষার সব থেকে কঠিন প্রসেস হচ্ছে এই যেটা করছিস। কারণ না দেখে এই যে পরীক্ষা দিস না, এটা সব থেকে সোজা। আর দেখে দেখে পরীক্ষা দেওয়াটা সব থেকে কঠিন। হ্যাঁ, এটা সত্যি কথা। মানে আমাদের এমএসসির সময় অ্যাকচুয়ালি 4 রকম টেস্টই হতো। মানে এই অ্যাসাইনমেন্ট গুলো যে দিত না, খুঁজেই পেতাম না কোথায় আছে, কিছু লাভ নেই। হ্যাঁ, একটা এমনি 10টা কোশ্চেন একটা পরীক্ষা তো দেওয়া যেতে পারে নাকি বছর? তাই বই দেখে করবি মানে খুব বেশি সময় না, 10টা কোশ্চেন, ঠিক আছে, আমি 20 মিনিট টাইম নেবো। কোনো একদিন ইচ্ছে যখন আছে একবার দেখে নেওয়া হয়, তারপরে হয়তো দেখবি ইচ্ছেটা চলেই গেল, ঠিক আছে? তাই এটা দেখা খুব উচিত, এই যে সবাই লাফাচ্ছিল না সিবিএসসি ওপেন বুক টেস্ট হবে, আর ওদের কত ভালো, ঠিক আছে, আমাদের কষ্ট করতে হবে। আরে ওপেন বুক টেস্ট হবে, ওদেরকে তো এনসিআরটি দেবে, এনসিআরটি নিয়ে একটা অঙ্ক করতে পারবে? ঠিক আছে, তো এনসিআরটি দেবে, ওপেন বুক মানে এনসিআরটি ধরিয়ে দেবে। তোকে কি থরি তুই কোথায় কি পড়েছিস সব খাতাপত্র নিয়ে যেতে দেবে নাকি? ওপেন বুক, ওপেন খাতা না। না, এটাই বলেছে ত্বরণের মান কত, বের করে রাখ। এরকমই এবারে একটা নিটে কোশ্চেন এসছে, যেটা আগের দিন দেখাতে পারিনি, তারপর দেখাবো। যে চ্যাপ্টারটা যখন হবে তখন সেই কোশ্চেন লিখে দেবে। আগে এটা চেষ্টা কর, সোজা কোশ্চেন। আগেই বলেছি যখনই কোড়াকড়ি থাকবে দিব্যেন্দু কি করবো, আগে তার উপাংশ মানবো, তারপর যা হবে হবে। আরে দুটো উপাংশ হবে, একটা কোনটা হবে বল, এইটা এটা, ডাইরেকশন যেদিকেই হোক না কেন। তাহলে এটা কত হবে? এটা 60 ডিগ্রি কোণ করেছে মানে কি, এটা কস। তাহলে এটা কত হবে? 50 cos 60। আর এটা কত হবে? 50। এবার বল তুই কোন বলটা নিবি? তো ত্বরণ সৃষ্টি হয়েছে কিভাবে? এই যখন বলছিলাম আমার সিঁড়ি, তার মানে ও অনুভূমিক দিকে যাচ্ছে না উঠছে, উপরে দিকে উপরে উঠছে? অনুভূমিক দিকে যাচ্ছে। তাহলে কোন বলের জন্য ত্বরণ হচ্ছে? অনুভূমিক বলের জন্য। এটুকুই তো কোশ্চেন ছিল, তাহলে অনুভূমিক বল কত? এটা। তাহলে 50 × √3/2। তাহলে বলের মান কত? 25 √3। এবার এফ সমান এমে বসিয়ে দেবে। তাহলে উত্তর কত আসবে? 5 √3। ওই ছবিটা কেটে নিয়ে এলাম, আমি জুম করার পরে দেখলাম পাশে 5 √3 দেখা যাচ্ছে।
তোরা তো আবার উত্তর দেখলে ব্যাক ক্যালকুলেশন মেরে দিবি না, ওই জন্য স্ক্রিনে আনতে হবে। দেবরাজের এইসব থেকে বুদ্ধি পড়বে। আরে এফ সমান এম এ দিব্যেন্দু তারপরেও করতে পারবে না। এফ এর মান কত? 25√3। এম এর মান কত? 5। তাহলে এ বের করবি 5√3। এইটুকুই ছিল। হয়েছে? এরকম একটা কোশ্চেন আমার এডিটে এসেছিল, তখন তোদের হয়নি বলে দেখায়নি, যে কটা হয়েছিল দেখিয়েছিলাম। এটাও দেখে নে। আরে ভাই কি বলেছে দেখ, একই রকম উপাংশ ভাঙায় বলে দিচ্ছে দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য অ্যাক্সিলারেশন প্রডিউস বাই দ্য বডি অফ মাস 5 কেজি। এখানেও 5 কেজি বলেছিল। তাহলে 5 কেজি একটা বস্তুর উপর কি কাজ করছে? দুটো বল কাজ করছে। দেখ, টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ফোর্স, 8 নিউটন, 6 নিউটন। তোর ইচ্ছা মতো তুই দুটো বল নিয়ে নে। তাহলে ধর এদিকে কত? 8 নিউটন, এদিকে নেবো 6 নিউটন। হলো। এবার বলছে অপশন 4টা দেওয়া আছে, তার মানে প্রথম বলছে ত্বরণের মান কত। সবার আগে বল, এইরকম যদি দুটো বল প্রযুক্ত হয়, এটা উল্টোটা না, যেমন ভেক্টরে শিখিয়েছিলাম, এখানে উপাংশ দিয়ে দিয়েছে, বলের মান বের করতে। বুঝে দেখ, আগেরটা কি ছিল? বলের মান দিয়েছিল, তুই সাইন কসে ভেঙেছিলি। ভেক্টরে ভালো করে মনে দেখ, আমি দুটোই শিখিয়েছিলাম পরপর। তাহলে এখানে মান দিয়ে দিয়েছে, তোকে কি করতে হবে? উপাংশ দেওয়া আছে, বলের মানটা বের করবি। তাহলে বলের মান কত হবে? দুটো লম্ব দিকে আছে মানে কত? √8² প্লাস 6²। পিথাগোরাস। কত হলো এটা? 10। তাহলে এটা কত আসছে বল? 10 নিউটন। তাহলে 10 নিউটন যদি হয়, এই এটা 5 বলেছে, তাহলে ত্বরণ কত হবে? 2। কিন্তু 3টে অপশন 2 দেওয়া আছে, ত্বরণ তো 2 হলো। এবার কোনটা জানতে চাইছে? এই পর্যন্ত সবাই বোঝা গেছে কিনা? এই পর্যন্ত বোঝা গেছে। এটা 10 হবে, 60 লিখেছে 10। তাহলে আলটিমেট 10 যদি হয় 5 দিয়ে ভাগ করলে কত? 2। এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো? এবার কোন বের করতে বলেছে বের করে ফেল না। এইটা থিটা ধর, যে কোনো একটা বের করবো না। এইটা কত বল? 6, এইটা 8। ভেক্টরতে শিখিয়েছিলাম সমান্তরালে একই মান হয়। তাহলে ট্যান থিটা কত হবে? 3/4। হ্যাঁ, তবুও মানতাম কোশ্চেনটা কঠিন যদি অ্যাঙ্গেলটা 37 বা 53 দিত। দেখ, ট্যান ইনভার্স দিয়ে উত্তর দেওয়া হবে। তাহলে কি হবে? অপশন 1ই হবে। তার মানে ফিজিক্সে এইটুকু মাথায় ঢোক, যদি উপাংশ ভাঙতে পারিস তাহলে তোর 50% ফিজিক্স হয়ে গেছে। আর গ্যালিলিও রেশিও জানলে আর 50% হয়ে যাবে। তাহলে ফিজিক্সের সব অঙ্ক হয়ে যাবে। এক হচ্ছে উপাংশ ভাঙতে হবে, দুই হচ্ছে গ্যালিলিও রেশিও জানতে হবে। শুভ মনে আছে তো গ্যালিলিও রেশিও? বল দেখি কি মানলো। 1, 3, 5, 7, 11। 3, 5, 7 নয়, আগে 1, 1, 3, 5, 7, 11, 13 এরকম কোয়ান্টিটি হবে। ওটা জানলে তো একমাত্রিকের হাফ অঙ্ক হয়ে যায়। আর এটা দিয়ে হাফ হয়ে যায়, এটা ফিজিক্স হয়ে গেল কমপ্লিট। আর পড়ে চলবে। হয়েছে? যেখানে থেকে যেটা এসছে সেটা আমি করানোর সময় বলে দেবো। কোশ্চেন করি না জানি, একদম শেষে গিয়ে দেখি 45টা কোশ্চেন সোজা আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। কি বলছিস দীপেন্দু? কি বলছিস বল, কি সমস্যা? কোন দিকে হাওয়া আসছে? আমার দিকে আসছে। ফ্যান চলছে পুরো। মুশকিল। ঠিক আছে। কি আর বলবো তোকে। নেক্সট অঙ্ক কর। বলের মান দেওয়া আছে। এফ সমান কি বলেছে? 40 - 30t। তাহলে বলেছে ভরবেগের পরিবর্তন নির্ণয় করো।
এটাকে কি বলে? এইভাবে লিখা হতো, থার্ড ব্র্যাকেটে কি বলেছিলাম, রেঞ্জ লেখা হয়। কত থেকে কতর মধ্যে? 0 থেকে 2। তার মধ্যে 0 থেকে t সেকেন্ডের মধ্যে ভরবেগের পরিবর্তন নির্ণয় করে। এমন লিখে রে গাইড কোশ্চেন, আমার উত্তরটা বল কিসের আগে। বলের মান বলে, বলের একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, তারপরে যে 0 থেকে t সেকেন্ডের মধ্যে ভরবেগের পরিবর্তন নির্ণয় করে। আর কোশ্চেনটা তো লেখ, তারপরে তো বুঝবি। যতক্ষণ কোশ্চেন না লিখবি ততক্ষণ বোঝা আর না বোঝার মধ্যে থেকে যাবে। কি করবো তাহলে বল আগে। এরকম কোশ্চেন এলে কি করবো সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। তাহলে তুই কি বলেছিলি বল, এফ সমান ডিপিডিটি। তাহলে পি এর ডেরিভেটিভ করলে এফ আসে। তাহলে উল্টো দিক থেকে ভাব, তাহলে ডিপি সমান কত হবে? এফ ডিটি। বোথ সাইডে ইন্টিগ্রেশন করলেই কি হয়ে যাবে? পি পেয়ে যাবে। তার মানে এফ এর ইন্টিগ্রেশন করলে ওই বেগ আর ত্বরণের মতো সম্পর্ক আর কি। তার মানে পি দেওয়া থাকলে ডেরিভেটিভ করলে এফ পাবো, আর এফ দেওয়া থাকলে ইন্টিগ্রেশন করলে এর লিমিট কি হবে বল, 0 to t। ইন্টিগ্রেশন কত জনের মনে আছে একটু দেখি আমি। ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন না জানলে ফিজিক্সে মোটামুটি আমার 50% তুই হ্যান্ডিক্যাপ, কিছু করার নেই। ঠিক আছে, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন আগে শিখতে হবে। যাদের এখন অভ্যাস নেই, পুরোনো ক্লাস দেখে, যেখান থেকে ক্লাস দেখে আগে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ক্লিয়ার কর। মানে যত ফিজিক্স এগোতে থাকবে তত শিখতে থাকবে। দীপেন্দু পারিস ইন্টিগ্রেশন? হ্যাঁ, খালি মুচকি হাসলে কিছু হবে না। এসছে ইন্টিগ্রেশন এত উল্টো রুল, পাওয়ার 1 বেড়ে যায় সেটা দিয়েই ভাগ হয়। এই তো লজিক ছিল। এবারে কোথাকার লজিক কোথায় বলে দিচ্ছে, আমি তো কোনো লজিকই খুঁজে পাই না। লজিক বলে দিচ্ছে। আর এখানে কি হবে দেখ, 40 ডিটি মানে কত, অ্যাকচুয়ালি 40 টি মাইনাস, এটা কি হয়ে যাবে বল, এটা কনস্ট্যান্ট। টি আছে, টি এর পাওয়ারে কত, 1। পাওয়ার 1 বেড়ে গেলে কত, 2 দিয়ে ডিভাইড, তাহলে 30t² বাই 2। এটা অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে, 15t²। এটাই হবে answer। 40 ছিল শুধু, তুই উল্টো দিক থেকে ভাব না, আমি কি বলেছিলাম, ইন্টিগ্রেশন ডেরিভেটিভের অপোজিট। টি এর ডেরিভেটিভ করলে তো 1 হয়, তাহলে 1 এর ইন্টিগ্রেশন করলে কি হবে, টি আসবে। লজিক গুলো একটু একটু ভুলে গেছি আর কি, মানে ব্যাপারটা হচ্ছে আবার রিভাইজ দিতে হবে। দেখতে দেখতে মোটামুটি মার্চ মাস থেকে কতদিন হয়ে গেল, বহুদিন। হ্যাঁ, 2 মাসের বেশি। আর দীপেন্দ্র তো প্রথমেই শুনছি এটা, তাই তো? এই ফার্স্ট শুনলি তো এই কথাটা? হাসিটা কিন্তু ভালো করে, ঠিক আছে। প্রথম প্রথম কিছু, এবার আস্তে আস্তে না পড়াশোনা করলে এবারে একটু অপমান হবে, কিছু করার নেই। এই বয়সে তো মারতে পারবো না, কিন্তু অপমান হবে, কিছু করার নেই। আর তুই এবার কোনো ক্লাস টাস চালিয়ে দেখবি কি লেভেল অপমান হয়, ঠিক আছে।
বোঝা গেছে সবাই? বোঝা যায়নি রে শুভম? বোঝা গেছে তো? এই পর্যন্তই থাক। প্রথম দিন বেশি চাপ দিয়ে লাভ নেই। এই পর্যন্ত বইটা একটু পড়। মানে আমি বারবার বলছি, দেখ কোনো কোশ্চেন আটকে গেলেও যেমন আমি বলে দিই, তুই বই পড়তে গেলে কোনো লাইন যদি বুঝতে পারিস নি, আন্ডারলাইন করে এনে আমাকে দেখাবি, সেটাও আমি বুঝিয়ে দেবো। এটা পড়তে পারবি। আমি যেটুকু পড়াচ্ছি দেখ, যেটুকু পড়াচ্ছি, হ্যাঁ। এবারে কি হতে পারে, আমি আমার মতো একটু সাজিয়ে পড়াই, বইতে হয়তো পরপর পাবি না। তো বেসিক্যালি তুই টপিক গুলো যেগুলো করাচ্ছিস সেই টপিক গুলো বেছে বেছে সেইভাবে পড়। ঠিক আছে? আর আমার মনে হয় যে এরপরে এটা পড়ালে হয়তো তুই বুঝতে পারবি, সেভাবে আমি সাজিয়ে পড়াই। বইতে সবকিছু কিন্তু সেইভাবে সাজানো নেই।